মাসুদ রানা সিরিজের গল্প হারানো আটলান্টিস পর্ব ৮। ৬ মিনিট পর লবি লেভেলে নামলো এলিভেটর। দরজা খুলে গেল। লবির মেঝেতে অন্তত ২ ডজন লোককে দেখা গেল। প্রত্যেকের হাতের অটোমেটিক অস্ত্র এলিভেটরের ভেতরে তাক করা, হয় মেঝেতে হাঁটু গেড়ে আছে, নয়তো দাঁড়িয়ে। সিকিউরিটি গার্ডদের কালো কভারঅল ইউনিফর্ম পরা ২জন গার্ড, ম্যাচ করা স্টকিং ক্যাপ, প্রায় চোখ পর্যন্ত নামানো, মাথার ওপর হাত তুলে ইংরেজি আর স্প্যানিশ ভাষায় চিৎকার শুরু করলো, গুলি করো না, ২জন অনুপ্রবেশকারীকে খুন করেছি আমরা। এরপর কমলা রঙের কভারঅল পরা ২টো লাশের পা ধরে টানতে শুরু করলো। লবির মার্বেল পাথরের মেঝেতে বের করে আনলো ওগুলোকে। ভেতরে ওদের আরও বন্ধু আছে, উত্তেজিত গলায় বলল রানা। ১০ তলায় ব্যারিকেড তৈরি করেছে তারা। রোমিঙ্গো কোথায়? গার্ডদের লিডার জানতে চাইল। মুখে এমন ভঙ্গিতে হাত বুলালো রানা যেন ঘাম মুছল। তারপর আঙুল তুলে উপর দিকটা দেখালো। তাকে রেখে আসতে হয়েছে, গোলাগুলির সময় আহত হয়েছে সে, জলদি একজন ডাক্তার পাঠাও। ভালো ট্রেনিং পেয়েছে। দ্রুত দুভাগ হয়ে গেল সিকিউরিটি ফোর্স। একদল এলিভেটরের দিকে ছুটল, আরেক দল ইমার্জেন্সি ফায়ার এস্কেপের দিকে। এলিভেটর থেকে বের করা লাশ দুটোর পাশে ঝুঁকে পড়ল রানা আর মুরল্যান্ড। তল্লাশি চালাবার ভান করছে। তারপর সুযোগ বুঝে শান্ত ভঙ্গিতে মেইন রোড দিয়ে বেরিয়ে গেল ববি থেকে। বিশ্বাস হচ্ছে না বিপদটা কাটাতে পেরেছি, বলল মুরল্যান্ড। আরেকটা কার্ড খুঁজে নিয়ে ডকের দিকে রওনা দিয়েছে ওরা, যেখানে নোঙর ফেলে আছে উলরিক হারমান। ২জন অনুপ্রবেশকারী খুন হয়েছে শুনে খুশিতে আত্মহারা। আমাদের চেহারা ভালো করে দেখার কথাটা ভাবেইনি। প্রথম ডকটা পেরুচ্ছে ওরা। ক্রেনের ডগায় ঝুলে থাকা কাঠের কয়েকটা বাক্সকে এড়াবার জন্য ঘন ঘন ব্রেক কষতে হলো রানাকে। শ্রমিকরা যে যার কাজে এত মগ্ন, খেয়ালই করছে না ওদেরকে। খালি একটা লোডিং র্যাম্প দেখে সেদিকে বাঁক নিল রানা। লম্বা গ্যাংওয়ে ধরে হাঁটার ইচ্ছে নেই। র্যাম্পের পাশে কার্গো জড়ো করা হয়েছে। লাল কভারঅল পরা এক লোককে দেখে মনে হলো লোডিং, সাপ্লাই আর ইকুইপমেন্টের দায়িত্বে আছে। তাড়াতাড়ি, লোকটাকে বলল রানা। লেভেল 6 কে সেকশনে আমাদের একটা এমার্জেন্সি আছে। কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো? কালো ইউনিফর্ম চিনতে পারলো লোকটা, জানে শিপইয়ার্ডের সিকিউরিটি গার্ডরা পড়ে। তোমরা জানো না? ডাঙ্গা থেকে মাত্র ট্রান্সফার হয়ে এসেছি, বলল রানা। তাছাড়া উলরিক হারমান আমাদের পরিচিত জাহাজ নয়। হাত তুলে একটা প্যাসেজ দেখিয়ে দিল লোডিং ম্যানেজার। ডান দিকের দ্বিতীয় এলিভেটরে চড়তে হবে, নামতে হবে ডেক ফ্লোর 4-এ। তারপর ট্রামে চড়ে সোজা চলে যাবে কে সেকশনে। অফিসে ঢুকে কোন রেসিডেন্সে যাবে জানালে ওরা দেখিয়ে দেবে। আমরা আমেরিকান বিজ্ঞানী আর তার মেয়ের কাছে যাব। তারা কে বা কোথায় আছে আমি জানি না। কে সেকশনে পৌঁছে চিফ সিকিউরিটি অফিসারকে জিজ্ঞেস করতে হবে। ধন্যবাদ দিয়ে কার্ড ছেড়ে দিল রানা। এখন পর্যন্ত বেশ ভালোই করছি বলতে হবে, মন্তব্য করলো মুরল্যান্ড। ওহো, তোমাকে অভিনন্দন জানানো হয়নি দোস্ত। খেটে খাওয়া মানুষের কমলা স্যুটের বদলে কালো সিকিউরিটি ইউনিফর্ম বেছে নেওয়ার বুদ্ধিটা সত্যি দারুণ ছিল। ফাঁদ থেকে বেরোবার আর কোনো উপায় মাথায় আসেনি তখন। ট্রামে উঠে সুন্দরী এক তরুণীর পাশে বসে পড়ল মুরল্যান্ড। তার দিকে ফিরে হাসলো মেয়েটি। তোমাকে আমেরিকান বলে মনে হচ্ছে, বলল সে, কথায় স্প্যানিশ টান স্পষ্ট। কি করে বুঝলেন? আমাদের সিকিউরিটির প্রায় সবাই ইউএস আর্মির লোক। আপনি হারমান ফ্যামিলির একজন সদস্য, নরম বিনয়ের সুরে বলল মুরল্যান্ড। ভুল বললে, হাসলো মেয়েটি। আমরা সবাই ডেস্টিনি পরিবারের মেম্বার। আমি এরিকা ফ্রেড। আলাপটা জমে উঠেছে। এই সময় দরজার কাছ থেকে বেরসিকের মতো বলল রানা, এখানে নামতে হয় ববি। ট্রাম থামতে রানার পিছু নিয়ে নেমে পড়ল মুরল্যান্ড। এবার কোন দিকে? হ্যাঁ, আগে জাহাজের মাঝখানে পৌঁছেই চলো, বলল রানা। তারপর সাইন দেখে কে সেকশনের দিকে যাব। সিকিউরিটি অফিসটাকে মহামারীর মতো এড়িয়ে চলতে হবে। করিডোর ধরে যেন অনন্তকাল হাঁটছে ওরা, পাশ কাটাচ্ছে নম্বর লাগানো অসংখ্য দরজাকে। আসবাবপত্র সাজানো শুরু হওয়ায় কয়েকটার কপাট খোলা। প্রতিটি দরজার পেছনে একটা করে প্রশস্ত সুইট দেখতে পাচ্ছে ওরা। কী কারণে এগুলোকে রেসিডেন্ট বলা হচ্ছে বোঝা গেল। প্ল্যানটা হলো ধূমকেতু আছড়ে পড়ার পর যতদিন না বসবাস করার উপযোগী হয় পৃথিবী, ততদিন এইসব সুইটের বাসিন্দারা এখানে যাতে আরামায়েশের সঙ্গে অপেক্ষা করতে পারে। 30 ফুট পর পর দেয়ালে পেন্টিং ঝুলছে, প্রতি একজোড়া দরজার মাঝখানে। 1 মিনিটের জন্য থেমে একটা ল্যান্ডস্কেপ পরীক্ষা করলো মুরল্যান্ড। টানা হাতে করা শিল্পীর সইটা খুঁটিয়ে দেখল। এটা ভ্যান গগ হতে পারে না, গলায় সন্দেহ নিয়ে বলল সে। হয় জাল করা হয়েছে, নয়তো রিপ্রোডাকশন। এটা জেনুইন, বলল রানা।
হাত তুলে দেয়ালের বাকি ছবিগুলো দেখালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন মিউজিয়াম থেকে নাৎসিরা এসব লুট করেছিল। যেন জানতো মহামূল্যবান এই সম্পদগুলো তাদেরকেই রক্ষা করতে হবে। মুরল্যান্ডের কথার সূত্র ধরে ভাবছে রানা, নাৎসিদের এই পরিবারগুলো এতটা নিশ্চিতভাবে জানলো কিভাবে দ্বিতীয়বার এসে ধূমকেতুটি আঘাত করবে পৃথিবীকে? এবারও তো নাও লাগতে পারে, যেমন ৯,০০০ বছর আগে লাগেনি। আপাতত এর কোনো উত্তর নেই, তবে ডক্টর শাহানা আর তার মেয়েকে নিয়ে নিরাপদে শিপইয়ার্ড ত্যাগ করতে পারলে ব্যাপারটা তদন্ত করে দেখবেও। করিডোর ধরে প্রায় ৮ মাইল হাঁটার পর সিকিউরিটি কে সেকশন লেখা একটা দরজাকে দ্রুত পাশ কাটালো ওরা। আরও কিছুক্ষণ হাঁটার পর রিসেপশন এরিয়ায় পৌঁছলো। জায়গাটাকে 5 স্টার হোটেলের লবি বলে অনায়াসে চালিয়ে দেওয়া যায়। একটা পেইন্টিংয়ে নুহনবীর নৌকা দেখা যাচ্ছে। সেটার নিচে ফেলা টেবিলে সবুজ কভারঅল পরা একজোড়া তরুণ তরুণীকে বসে থাকতে দেখা গেল। আমাদেরকে পাঠানো হয়েছে, নরম সুরে বলল রানা। ডক্টর শাহানা আর তার মেয়েকে জাহাজের অন্য অংশে সরিয়ে নিয়ে যাব। ভুরু কুচকে রানাকে দেখলো মেয়েটি। মুরল্যান্ডের দিকেও তাকালো একবার। তাকে সরানো হবে এ কথা আমাকে আগে জানানো হয়নি কেন? আমাকেই তো হুকুম করা হলো মাত্র 10 মিনিট আগে। এই হুকুমটা আমাকে যাচাই করে দেখতে হবে, কর্তৃত্বের সুরে বলল মেয়েটি। আরও ভালো হয় আমার বসকে জিজ্ঞেস করুন, বলল রানা। আসছেন তিনি। মাথা ঝাঁকালো মেয়েটি। বেশ, তার আগে আপনি জানাতে পারেন কোথায় তাকে রাখা হয়েছে, বলল রানা। তাহলে তাকে সরাবার প্রস্তুতি নিতে পারি আমরা। তোমরা জানো না? মেয়েটার চোখে সন্দেহ। কি আশ্চর্য, জানলে আপনাকে জিজ্ঞেস করি। একটু নরম হলো সেকশন লিডার মেয়েটি। ডক্টর শাহানাকে তোমরা কে 27-এ পাবে, তবে সই করা অর্ডার ছাড়া আমি চাবি দিতে পারবো না। এখনই ভেতরে ঢোকার দরকার নেই, বলল রানা। আমরা দরজার বাইরে অপেক্ষা করব। মুরল্যান্ডের উদ্দেশ্যে মাথা ঝাঁকিয়ে হাঁটা ধরল রানা। যে পথে এসেছে সেটা ধরেই ফিরছে। দ্রুত পা চালিয়ে করিডোরে চলে এলো ওরা। যা করার তাড়াতাড়ি, বলল রানা। ইতিমধ্যে সিকিউরিটির লোকজন নিশ্চয়ই জেনে ফেলেছে কোথায় থাকতে পারি আমরা। কে 27-এর সামনে পৌঁছে একজন গার্ডকে দেখতে পেল ওরা। লোকটাকে তাল কাজ বললেই হয়। মুরল্যান্ড তাকে বলল, তোমার ছুটি। চোখে প্রশ্ন নিয়ে তাকালো লোকটা। আমার ডিউটি শেষ হতে এখনো 2 ঘন্টা বাকি। তোমার ভাগ্য ভালো, আমাদেরকে সময়ের আগে পাঠানো হয়েছে। তোমাদেরকে আমার পরিচিত মনে হচ্ছে না, চোখে মুখে অস্বস্তির ভাব নিয়ে বলল গার্ড। তোমাকেও আমরা চিনতে পারছি না। এরপর ফিরে যাওয়ার ভান করলো মুরল্যান্ড। বাদ দাও, তোমার ডিউটি শেষ না হওয়া পর্যন্ত ডাইনিং রুমে অপেক্ষা করি। হঠাৎ সুর পাল্টালো গার্ড। না না, ছুটি পেলে ভালোই হয়, 2 ঘন্টা ঘুমাতে পারবো। আর কিছু শোনার অপেক্ষায় না থেকে রওনা হয়ে গেল সে। এলিভেটরটা করিডোরের শেষ মাথায়। গার্ড সেটার ভেতর অদৃশ্য হয়ে যেতেই সুইটের দরজায় প্রচণ্ড একটা লাথি মারল রানা। ছিটকিনি ভেঙে খুলে গেল কভার। ভেতরে ঢুকে ওরা দেখলো 12 কি 13 বছরের ছোট একটি মেয়ে কিচেনে দাঁড়িয়ে গ্লাসের দুধে চুমুক দিচ্ছে, পরনে নীল কভারঅল। হাত থেকে খসে কার্পেটে পড়ে গেল সেটা। বেডরুম থেকে ছুটে বেরিয়ে এলো ডক্টর শাহানা। মাথার পেছনে রাশি রাশি কালো চুল প্রকাণ্ড হাত পাখার মতো ছড়িয়ে পড়ছে। দোরগোড়ায় দাঁড়িয়ে পড়ল সে, চোখে বিস্ময় আর অবিশ্বাস নিয়ে দেখছে ওদেরকে। খপ করে তার হাত ধরল রানা। মেয়েটিকে একটানে কার্পেট থেকে তুলে নিল মুরল্যান্ড। কথা বলার সময় নেই, রুদ্ধশ্বাসে ফিসফিস করলো রানা। চলুন পালাই। 1 সেকেন্ড। শরীরটা মুচড়ে রানার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটল শাহানা। কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে এলো সে। বুকের সঙ্গে চেপে ধরে আছে ছোট একটা অ্যাটাশে কেস। করিডোর ধরে ছুটতে ছুটতে এলিভেটরের সামনে এসে থামলো 4 জনের দলটা। বোতামে চাপ দিল রানা। 20 সেকেন্ড পর এলিভেটরের দরজা খুলে গেল। ভেতরে লাল কভারঅল পরা 3 জন শ্রমিক রয়েছে। ডকে নয়, এরা কাজ করছে জাহাজের ভেতর। শ্রমিকদের সঙ্গে রয়েছে হলুদ কভারঅল পরা একজন সুপারভাইজারও। এলিভেটরের দরজা বন্ধ হচ্ছে এই সময় চারদিক থেকে একাধিক অ্যালার্ম বেজে ওঠার আওয়াজ ভেসে এলো। ববি, ইউনিফর্মগুলো দরকার। এলিভেটর নামতে শুরু করতে বিড়বিড় করলো রানা। শাহানা, মেয়ের চোখে হাতচাপা দিন। রানার মুরল্যান্ডের হাতে ভোজবাজির মতো অস্ত্র বেরিয়ে এলো। 6 মিনিট পর ওরা 3 জন লাল কভারঅল পরেছে, রানা পরেছে হলুদ। একটা কার চালাচ্ছে ও, সাবধানে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে, ট্রাম ধরবে। চারপাশে রুদ্ধশ্বাসে ছুটোছুটি করছে সিকিউরিটি গার্ডরা। অবশ্য ওদের দিকে কারো মনোযোগ নেই। এক হাতে কার্টের হুইল ধরে আরেক হাত পকেটে ভরল রানা। গ্লোবাল স্টার ফোনটা বের করলো আবার। প্রথম রিংটা তখনও থামেনি। স্পিকারের বাটনে চাপ দিলেন অ্যাডমিরাল হ্যামিল্টন। ইয়েস। রোজমেরি পিৎজা থেকে বলছি, আপনার অর্ডার রওনা হয়ে গেছে। বাড়িটা ঠিকমতো খুঁজে পাবেন তো? আসলে পিৎজা ঠান্ডা হয়ে যাবার আগে আমরা পৌঁছতে পারবো কিনা সন্দেহ আছে।
আশা করব তাড়াতাড়ি পৌঁছাবার চেষ্টা করবেন আপনারা, বললেন অ্যাডমিরাল। কণ্ঠস্বর থেকে উত্তেজনার ভাবটা চেপে রাখলেন। এখানে ক্ষুধার্ত লোকজন অপেক্ষা করছে। ট্রাফিক হেভি, সাধ্যমতো চেষ্টা করব। আমি একটা আলো জ্বেলে রাখছি। টেলিফোন রেখে দিলেন অ্যাডমিরাল, চেহারা থমথম করছে। উলফেনস্টাইনের দিকে তাকালেন। এরকম হেয়ালি করার জন্য দুঃখিত। আমি কিছু মনে করছি না, বৃদ্ধ জার্মান জবাব দিলেন। কি অবস্থায় আছেন ওরা, জানতে চাইলেন স্টাব। ভালো নয়, জবাব দিলেন অ্যাডমিরাল হ্যামিল্টন। ডক্টর শাহানা আর তার মেয়েকে পেয়েছে ওরা, তবে বোধহয় শিপইয়ার্ড থেকে বেরিয়ে আসতে কঠিন বাধার মুখে পড়তে যাচ্ছে। ট্রাফিক হেভি মানে হলো ডেস্টিনির সিকিউরিটি ফোর্স পিছু নিয়েছে ওদের। এর মানে তো ওখান থেকে ওরা বেরোতেই পারবেন না, হতাশ কণ্ঠে বললেন স্টাব। প্ল্যাটফর্ম থেকে ধীর গতিতে রওনা হলো ট্রাম। খানিক পর স্পিড বেড়ে ঘন্টায় 30 মাইলে দাঁড়ালো। ডব্লিউ স্টেশনে কিছু প্যাসেঞ্জার উঠল, কিছু নামলো। প্রতিটি প্ল্যাটফর্মে গার্ড দেখা যাচ্ছে, লোকেদের আইডি চেক করছে তারা, তবে ট্রামে উঠছে না কেউ। এক স্টেশনে ভাগ্য বেঁকে বসলো। কালো ইউনিফর্ম পরা 6 জন সিকিউরিটি গার্ড উঠল ট্রামের শেষ কারে, প্যাসেঞ্জারদের আইডেন্টিফিকেশন ট্যাগ পরীক্ষা করছে। ওটার অস্তিত্ব এইমাত্র খেয়াল করলো রানা। লোকেরা যে যার ট্যাগ ব্রেসলেটের সঙ্গে কবজিতে পড়ে আছে। নিজেকে তিরস্কার করলো ও। আগে জানলে সুপারভাইজাররা লেবারদের কবজি থেকে ব্রেসলেটগুলো খুলে নিতে পারত ওরা। রানা আরও লক্ষ্য করলো লাল আর হলুদ কভারঅল পরা লোকজনকে বেশি সময় ধরে পরীক্ষা করছে গার্ডরা। ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে ওরা, নির্লিপ্ত স্বরে বলল মোরল্যান্ড। গার্ডদেরকে দ্বিতীয় কারে ঢুকতে দেখলো সে। এই ট্রামে মাত্র 5টা কার। প্রথম কারে চলো, সাবধানে, নিচু গলায় নির্দেশ দিল রানা। প্রথমে থাকলো মোরল্যান্ড, তার পেছনে মেয়ে শ্রেয়াকে নিয়ে শাহানা, সবশেষে রানা। ওরা শেষ কারে পৌঁছাবার আগে পরের স্টেশনটা চলে আসতে পারে, বলল মোরল্যান্ড। তবে কি হয় বলা যায় না। এত সহজে কি আমরা নামতে পারবো, বলল রানা গম্ভীর। ওরা হয়তো এখানেও অপেক্ষা করছে। ওদেরকে পাশ কাটিয়ে সামনে চলে এলো ও। কারের সামনে ছোট একটা কন্ট্রোল ক্যাব রয়েছে, জানালায় কাঁচ লাগানো। কাঁচে নাক ঠেকিয়ে ভেতরে তাকালো রানা। আলো, বোতাম, সুইচ আর লিভার সহ একটা কনসোল দেখা যাচ্ছে, তবে কোনো ড্রাইভার বা ইঞ্জিনিয়ার নেই। ট্রামটা পুরোপুরি অটোমেটিক। দরজা খোলার চেষ্টা করে লাভ হলো না, তালা দেওয়া। কনসোল প্যানেলের সিম্বল আর মার্কিংগুলো খুঁটিয়ে দেখলো রানা। বিশেষ করে একটার উপর চোখ আটকে গেল ওর। পকেট থেকে পিস্তলটা বের করে বাড়ি মারল জানালার কাছে। হতচকিত শ্রমিকদের গ্রাহ্য না করে সদ্য তৈরি হওয়া গর্তের ভেতর হাত ঢুকিয়ে দিল, তারপর হাতল ঘুরিয়ে দরজার তালা খুলে ফেলল। এতটুকু বিরতি না দিয়ে ক্যাবের ভেতরে ঢুকলো রানা। হাত বাড়িয়ে প্রথম 5টা টগল সুইচের প্রথমটাকে ঘুরিয়ে দিল। এই সুইচগুলোই ট্রামটার ইলেকট্রনিক কাপলিংগুলোকে সংযুক্ত করে রেখেছে। এরপর কম্পিউটার রিসেট করলো ও, যেটা ট্রামের স্পিড নিয়ন্ত্রণ করছে। কাঙ্ক্ষিত ফলাফল তৃপ্তি এনে দিল। সামনের কার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল পেছনের 4টে কার, পিছিয়ে পড়ছে দ্রুত। যদিও প্রতিটি কারের নিজস্ব পাওয়ার সোর্স আছে, তবে প্রথম কারের চেয়ে ওগুলোর প্রিসেট স্পিড কম। সিকিউরিটি গার্ডরা অসহায় ভঙ্গিতে তাকিয়ে থাকলো। শিকার দূরে সরে যাচ্ছে দেখেও কিছু করার নেই তাদের। 4 মিনিট পর রানাদের কার ওয়াই স্টেশনকে পাশ কাটালো। প্ল্যাটফর্মে অপেক্ষারত প্যাসেঞ্জার আর সিকিউরিটি গার্ডরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। রানা অনুভব করলো ঠান্ডা একটা হাত ওর তলপেট খামচে ধরছে, আর মুখের ভেতরটা যেন শুকনো পাতায় ঠাসা। মরিয়া হয়ে ভয়ঙ্কর একটা জুয়া খেলছেও, জেতার সম্ভাবনা বলতে গেলে শূন্য। ঘাড় ফিরিয়ে শাহানার দিকে তাকালো। একটা সিটে বসে মেয়েকে এক হাতে জড়িয়ে রেখেছে শাহানা, আর এক হাতে এখনও শক্ত করে ধরে আছে অ্যাটাশে কেসটা। চোখে মুখে আশ্চর্য একটা বিষণ্ণতা। হেঁটে এসে তার সামনে দাঁড়ালো রানা। এই বিপদ আমরা কাটিয়ে উঠবো শাহানা, দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলল ও। আমার ওপর ভরসা রাখুন, পানি আর পাহাড়ের ওপর দিয়ে ঠিকই আপনাদেরকে পার করে নিয়ে যাব আমি। মুখ তুলে তাকালো শাহানা, জোর করে ক্ষীণ একটু হাসল। গ্যারান্টি দিচ্ছেন? ফুল প্রুফ, বলল রানা, নিজের ভেতর আশ্চর্য একটা শক্তি অনুভব করছে। এরপর বাচ্চা মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল রানা। কি নাম তোমার? শ্রেয়া, বলল সে, ভয়ে বড় বড় হয়ে আছে চোখ। বড় করে শ্বাস নিয়ে ঢিল দাও পেশিতে, নরম সুরে বলল রানা। আমি রানা, আরও আমার বন্ধু ববি। আমরা তোমাদেরকে বহাল তবিয়তে বাড়ি পৌঁছে দেব। রানার কথায় এমন কিছু আছে, মেয়েটির চোখ মুখ থেকে আতঙ্ক আর উদ্বেগ মিলিয়ে গেল। সেখানে এখন শুধু স্বাভাবিক একটু অস্বস্তি।
নিজেকে মনে করিয়ে দিল রানা সঙ্গে দুজন মেয়ে থাকায় পালাবার জন্য গোলাগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। 8 মিনিট পার হলো। ফিরে এসে কন্ট্রোল কেবিনে ঢুকলো রানা। দেখলো জাহাজের পেছনের অংশে পৌঁছাচ্ছে ওরা। দূরে ডক দেখা যাচ্ছে। সামনের ট্রাক ক্রমশ বাঁকা পথ ধরে ডকের দিকে এগোচ্ছে। বাঁক নিয়ে নিশ্চয়ই আবার ফিরতি পথ ধরবে ড্রাম। তার মানে ওই বাঁকের কাছেই কোথাও জেট স্টেশনটা। সন্দেহ নেই সিকিউরিটি গার্ডরা অপেক্ষা করছে ওখানে। কারের স্পিড কমাচ্ছি, বলল রানা। আমি বলামাত্র লাফ দিয়ে নেমে পড়তে হবে। ট্র্যাকের কিনারায় ঘাস আর ফুল গাছ আছে, কাজে ব্যথা পাওয়ার ভয় নেই। শরীরটা সামনের দিকে গড়িয়ে দিতে পারলে ভালো হয়। মোট কথা কারো আহত হওয়া চলবে না। শ্রেয়ার কাঁধে একটা হাত রাখলো মুরল্যান্ড। আমরা একসঙ্গে নামবো। আমাকে তুলোর বস্তার মতো ব্যবহার করতে পারবে তুমি। কন্ট্রোল রিসেট করলো রানা। সঙ্গে সঙ্গে কারের স্পিড কমে গেল। স্পিড স্কেলে লাল কাঁটাটা 10-এর ঘরে আসতেই চাপা গলায় নির্দেশ দিল ও, হ্যাঁ এইবার নেমে পড়ো সবাই। ইতস্তত করছে রানা। নিশ্চিত হতে চাইছে সবাই ওটা ট্রাম থেকে নামতে পেরেছে কিনা। তারপর বোতাম টিপল কয়েকটা। ফলে কাঁটাটা 60-এর ঘরে উঠে গেল, অর্থাৎ ট্রাম এখন ঘন্টায় 60 মাইল গতি পেতে যাচ্ছে। কন্ট্রোল ক্যাব থেকে বেরিয়েই খোলা দরজা দিয়ে লাফ দিল রানা। নরম মাটিতে পা দিয়ে পড়ল। পরক্ষণে শরীরটাকে গড়িয়ে দিল রাশি রাশি বনসাই গাছের উপর দিয়ে। থামার আগে ওগুলোর ডালপালা ভেঙে আর কিছু রাখল না। চোখ মুখ কুচকে সিধে হচ্ছে। ব্যথায় প্রতিবাদ জানাচ্ছে একটা হাঁটু, তবে অচল হয়ে পড়ার মতো কিছু ঘটেনি। ওর পাশে পৌঁছে গেছে মুরল্যান্ড। ভারসাম্য ফিরে পেতে সাহায্য করছে ওকে। শাহানা আর শ্রেয়ার চোখে মুখে ব্যথার কোনো ছাপ নেই দেখে স্বস্তি বোধ করল রানা। দুজনেই তারা নিজেদের চুল থেকে মাটি আর পাইন গাছের কাঁটা পরিষ্কার করতে ব্যস্ত। ট্রামটা বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেছে, তবে এক প্রস্থ সিঁড়ি দেখতে পাচ্ছে ওরা। নেমে গেছে প্রথম জেটিতে, মাত্র 50 ফুট দূরে। না, আশেপাশে কোনো গার্ড বা অন্য কোনো লোকজন নেই। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলো শাহানা। প্লেন ধরতে, জবাব দিল রানা। তবে তার আগে বোটে চড়ে একটু বেড়াবো সবাই। খপ করে শাহানার হাত ধরে টেনে নিয়ে চলল রানা। ঠিক একইভাবে শ্রেয়াকেও টেনে নিয়ে যাচ্ছে মুরল্যান্ড। সিঁড়ির মাথায় চলে এলো ওরা। নিচে 1 নম্বর জেটি। রানার ধারণা জেট স্টেশনে কারটা না থামলে সিকিউরিটি গার্ডরা ধরে নেবে অনুপ্রবেশকারীরা এখনও লুকিয়ে আছে ওটায়। সিকিউরিটি ডিরেক্টর এরপর আর কোনো দ্বিধা না করে নির্দেশ দেবে, ট্রাম সিস্টেমের পাওয়ার সার্কিট বন্ধ করে দাও। সেই সঙ্গে আরেকটা ট্রামকে কারটার পিছু নিতে বলা হবে। শক্তি হারিয়ে দাঁড়িয়ে পড়া কারে পৌঁছতে 7 মিনিট সময় নেবে গার্ডরা। ততক্ষণে ছোট্ট দলটিকে নিয়ে রানা যদি জাহাজ থেকে নেমে যেতে না পারে, কপালে খারাপই আছে। 1 আর 2 নম্বর জেটির মাঝখানে 3টে বোট বাঁধা রয়েছে। প্রথমটা সেইল বোট, 24 ফুট লম্বা। দ্বিতীয়টা 42 ফুটি কেবিন ক্রুজার। শেষটা 24 ফুটি ক্লাসিক রান অ্যাবাউট। বড় পাওয়ার বোটে ওঠো, ওদেরকে বলল রানা। ডাইভ কি আর ফিরিয়ে আনছি না, না? জানতে চাইল মুরল্যান্ড। দরকার নেই, শাহানা শ্রেয়া পানির নিচে সুবিধা করতে পারবে না। রান অ্যাবাউটের স্পিড বেশি, অন্য প্রসঙ্গ তুলল মুরল্যান্ড। তা ঠিক, বলল রানা। তবে শিপইয়ার্ড থেকে কোনো বোটকে দ্রুত পালাতে দেখলে সিকিউরিটি গার্ডরা সন্দেহ করবেই। একটা পাওয়ার বোট ধীর গতিতে এগুলে তাদের মনে কোনো প্রশ্ন জাগবে না। একজন ডেক হ্যান্ড হোস পাইপ দিয়ে ডেক ধুচ্ছে। এই সময় গটগট করে হেঁটে এসে গ্যাংওয়েতে দাঁড়ালো রানা। বাহ, বোটটা তো দেখছি ভারী সুন্দর, বলল ও সারা মুখে হাসি। হে। ডেক হ্যান্ড ওর দিকে তাকালো। ইংরেজির একটা বর্ণও বোঝে না। গ্যাংওয়ে ধরে আরও কিছুটা উঠল রানা। হাত তুলে কেবিন ক্রুজারের চারদিকটা দেখালো। সত্যি এত সুন্দর বোট সহজে চোখে পড়ে না। আবার বলল ও। দৃঢ় পায়ে ঢুকে পড়ল ব্রিজ কেবিনে। পিছু নিয়ে ভেতরে ঢুকলো ডেক হ্যান্ডও। বোটে অনধিকার প্রবেশের জন্য প্রতিবাদ করছে। তাকে রানা 4 দেয়ালের আড়ালে পাওয়া মাত্র চোয়ালে নিরেট একটা ঘুষি মেরে ফেলে দিল ডেকে। তারপর ঝুঁকে দরজার বাইরে উকি দিয়ে বলল, ববি, লাইন খোলো। ইউ লেডিস, অল অ্যাবোর্ড। এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে কনসোল ভর্তি ইনস্ট্রুমেন্টগুলো দেখল রানা। তারপর চাবি ঘুরিয়ে জোড়া স্টার্টার বাটন টিপল। নিচের ইঞ্জিন কম্পার্টমেন্টে একজোড়া বিরাট ডিজেল ইঞ্জিন সচল হলো। লাইন খোলার আগে ডেক হ্যান্ডকে কাঁধে তুলে নিয়ে ডাঙায় রেখে এলো মুরল্যান্ড। স্টারবোর্ড উইন্ডো খুলে বাইরে তাকালো রানা। সামনের আর পেছনের লাইন খুলে বোটে উঠে আসছে মুরল্যান্ড। বোট ধীরে ধীরে ঘুরিয়ে নিয়ে খোলা পানিতে বেরিয়ে এলো রানা। এই মুহূর্তে প্রকাণ্ড জাহাজের স্টার্ন ঝুলে আছে ওর ওপর। শিফট লিভার ঘোরালো ও উলরিক হারমানের গা ঘেঁষে রওনা হলো পাওয়ার বোট। শিপইয়ার্ডকে পেছনে ফেলে ইনলেটে পৌঁছাতে হলে ভাসমান টাইটানকে প্রায় পুরোটা চক্কর দিতে হবে। 8 নট স্পিড সেট করলো রানা, যাতে কেউ কিছু সন্দেহ না করে। এখন পর্যন্ত কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো বেল বা হুইসেল বাজছে না, কোনো ধরনের ধাওয়া বা সার্চ লাইটও চোখে পড়ছে না।
এই গতিতে গোটা সুপারশিপকে পাশ কাটিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে 15 মিনিট লাগবে ওদের। শিপইয়ার্ডের চোখ ধাঁধানো আলোটা এখন 1 নম্বর শত্রু। মিনিট তো নয়, যেন 15টা বছর পার করতে হচ্ছে ওদেরকে। মেইন কেবিনের ভেতরে রয়েছে ওরা, বাইরে থেকে তাকালেও যাতে কেউ দেখতে না পায়। এক আধটা বার্গার সাধলে আপত্তি করতাম না, উত্তেজনা হালকা করার জন্য বলল মোরল্যান্ড। আমিও, বলল শ্রেয়া। ওরা আমাদেরকে শুধু পুষ্টিকর খাবার খেতে দিয়েছে। হাসলো শাহানা, যদিও চোখ মুখ টান টান হয়ে আছে। আর বেশি দেরি নেই সোনামণি, যেটা ইচ্ছে হয় খেও। হেলমে দাঁড়িয়ে রয়েছে রানা, ঘাড় ফিরিয়ে তাকালো। আপনাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করা হয়েছে? নির্যাতন করা হয়নি, জবাব দিল শাহানা। তবে এরকম গোয়ার আর বাজে টাইপের লোক আগে কখনো আমাকে হুকুম করেনি। ওরা আমাকে 24 ঘন্টা খাটিয়ে নিয়েছে, বলা যায় শুধু শুধু। শুধু শুধু মানে? কাজটা এমন কিছু কঠিন নয় যে তারা নিজেরা পারত না, বলল শাহানা। ব্যাপারটা রীতিমতো অবাক করেছে আমাকে। এরকম একটা কাজের জন্য আমাদেরকে কিডন্যাপ করার ঝামেলার ঝুঁকি নিল ওরা। কাজটা কি? আরেক চেম্বারের আমিনিস লিপির অনুবাদ? আরেক চেম্বারের নয়, এগুলো লিপির ফটো। তবে এই লিপি ওরা পেয়েছে অ্যান্টার্কটিকায় হারিয়ে যাওয়া একটা শহর থেকে। রানার চোখে কৌতূহল। অ্যান্টার্কটিকায় হারানো শহর? শাহানা গম্ভীর, মাথা ঝাঁকালো। বরফের ভেতর জমেছিল, নাৎসিরা যুদ্ধের আগে আবিষ্কার করে ওটাকে। সাসনা হাইডেন আমাকে বলেছে তাদের হিসেবে আমিনিসরা 6টা চেম্বার বানিয়েছিল। তা আমি জানি না, বলল শাহানা। আমার শুধু মনে হয়েছে আইসিটিকে বিশেষ একটা উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। সেটা কি আমি ধরতে পারিনি। যে লিপি অনুবাদ করতে বাধ্য হলেন তা থেকে নতুন কিছু জানা গেল? কথা বলার সময় শাহানার মধ্যে বিষণ্ণ ভাবটা থাকলো না। প্রজেক্টটা মাত্র শুরু করেছি, এই সময় আপনারা দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। আমরা কলোরাডো আর সেন্ট পল চেম্বারের লিপি থেকে কী অনুবাদ করেছি জানার জন্য অস্থির হয়ে আছে তারা। বিপর্যয়টার পরবর্তী পরিণতি কী, এ ব্যাপারে আমিনিসদের বর্ণনা জানাটা খুব জরুরি বলে মনে করছে ডেস্টিনির কর্মকর্তারা। এর কারণ হলো হারানো শহর থেকে তারা যে লিপি পেয়েছে সেটা ধূমকেতু আঘাত করার আগে খোদাই করা। চোখ ইশারায় শাহানার ব্রিফকেসটা দেখালো রানা। ওটাই কি? ব্রিফকেসটায় হাত বুলালো শাহানা। অ্যান্টার্কটিক চেম্বারের ফটো। এগুলো আমি ফেলে আসি কিভাবে? আপনার মতো মেয়ে আজকাল খুব কমই সময় মতো নিজেকে সামলে নিল রানা। বলতে যাচ্ছিল বানানো হয়, তবে শুধু শুনতে অদ্ভুত লাগবে বলে কথাটা অসমাপ্ত রাখিনি। বোর সামনে দিয়ে একটা বোর্ডকে ছুটতে দেখেছে ও। প্রায় 100 গজ দূরে ওটা। চেহারা দেখে ওয়ার্কবোর্ড বলে মনে হলো। গতিতে কোনো পরিবর্তন নেই, কোর্সও বদলায়নি। কেবিন ক্রুজারদের নিয়ে ক্রুদের মধ্যে কোনো আগ্রহও দেখা গেল না। ইতিমধ্যে উলরিক হারমানের সামনের অংশকে পাশ কাটাতে শুরু করেছে ওদের পাওয়ার বোট। পেশিতে খানিকটা ঢিল দিয়ে আবার শাহানার দিকে ফিরল রানা। এখনও একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার নয়, বলল ও। এবার ফিরে এসে ধূমকেতুটি দুনিয়ার সঙ্গে ধাক্কা খাবে এটা কিভাবে তারা নিশ্চিতভাবে জানছে? 9000 বছর আগে আমিনিসরা বলে গেছে, আর সেটাই ওরা বিশ্বাস করছে। ধীরে ধীরে মাথা নাড়ল শাহানা। আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। কিন্তু রানা মনে করিয়ে দিল, আপনিই তো বলেছিলেন কলোরাডো চেম্বারের স্টার ম্যাপের সঙ্গে বর্তমান সময়ের অ্যাস্ট্রোনমিক্যাল স্টার পজিশন কম্পিউটার কম্পেয়ার করে একটা তারিখ বের করতে পেরেছেন। আমিনিস ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে গেছে সেটা। বলেছিলেন ধূমকেতু আসবেই, আর আমিনিসদের বলে যাওয়ার সময়ের সঙ্গে ব্যবধান 1 ঘন্টারও কম। হাসল শাহানা। এখানে একটু ভুল বোঝাবুঝির ব্যাপার ঘটছে, বলল সে। আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই, ডেস্টিনি পরিবার শুধু আমিনিসদের কথা বিশ্বাস করছে নাকি নিজেরাও হিসেব কষে ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত হয়েছে। ও আচ্ছা, বেশ। ধূমকেতু তাহলে আসছেই। আমিনিসদের বলে যাওয়ার সময়ের চেয়ে 1 ঘন্টা আগে বা পরে? আসছে তো বটেই, জবাব দিল শাহানা। সময়ের ব্যবধানটাও ঠিক আছে, তবে তারপরও কিছু সমস্যা রয়ে গেছে। জটিল অঙ্ক না করে তার সমাধান করা যাবে না। আবার কি সমস্যা? মাথা নাড়ল শাহানা। এখনই কিছু বলা যাবে না, বলল সে। ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে। আমার মিস্টার ল্যারি কিং বা ভিনাসের একার বিদ্যায় গুলোবে না, প্রফেশনাল অ্যাস্ট্রোনমারদের সাহায্য নিতে হবে। এখনও ওদের স্পিড 8 নট। ধীরে ধীরে হুইল ঘুরিয়ে কেবিন ক্রুজারকে দিয়ে বিরাট একটা বৃত্ত তৈরি করাচ্ছে রানা। সেই সঙ্গে উলরিক হারমানের বউকে ঘিরে ঘুরছে, পেছনে ফেলে আসছে আলো ঝলমলে বোটটাকে।
ডকে এখন অস্বাভাবিক ব্যস্ততা। লাল কভারঅল পরা শ্রমিকদেরকে লাইন দিয়ে দাঁড়াতে বলা হয়েছে। সিকিউরিটি গার্ডরা তাদের ট্যাগ আর আইডি পরীক্ষা করছে। ছোট একটা অন্ধকার পাওয়ার বোর্ডকে পাশ কাটিয়ে এলো রানা। স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে গিয়ে কেবিন ক্রুজারের তৈরি ফেনা আর আলোড়িত পানিতে চলে এলো সেটা। উইন্ডশিল্ডের ফ্রেমে ডিরেকশনাল কম্পিউটারটা রাখলো রানা। রিডিংগুলোয় চোখ বোলাচ্ছে। অন্ধকারের ভেতর দিয়ে নালা হয়ে স্কাইকারের কাছে পৌঁছতে হবে ওদেরকে। নালাটা 3 মাইল দূরে। 3 মাইল অনেকটা দূরত্ব। সার্চ লাইট, অটোমেটিক আগ্নেয়াস্ত্র আর হেভি মেশিনগানের বিরুদ্ধে এই বোট অসহায়। ওদের দুজনের কাছে শুধু 2টো হ্যান্ডগান আছে। সন্দেহ নেই পেট্রোল বোটের সামনে পড়তে হবে ওদেরকে। এতক্ষণ নিশ্চয়ই তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে চুরি করা একটা পাওয়ার বোট নিয়ে কয়েকজন শত্রু শিপইয়ার্ড থেকে পালাচ্ছে, যে কোনো মূল্যে থামাও। তবে নিজেকে রানা এই বলে অভয় দিচ্ছে পেট্রোল বোটগুলোকে ইনলেটের দূর প্রান্ত পর্যন্ত টহল দিতে দেখেছে ও। ভাগ্য সহায়তা করলে ওগুলোর সামনে না পড়েও নালায় পৌঁছতে পারবে ওরা। ববি? সঙ্গে সঙ্গে রানার পাশে চলে এলো মোরল্যান্ড। দোস্ত, কয়েকটা বোতল খুঁজে বের করো। আছে নিশ্চয়ই, খালি করো, তারপর দাহ্য পদার্থ যা পাও ভরো। ডিজেল ফুয়েল ঢিমে তালে পড়ে গ্যাস কিংবা সলভেন্ট পাও কিনা দেখো। মলোটভ ককটেল, বলল মোরল্যান্ড, দাঁত বের করে যেন খোদ শয়তান হাসছে। সেই কিন্ডারগার্টেন ছাড়ার পর ছুঁড়েছি বলে মনে পড়ছে না। 2 পায়ে গিয়ে খসে পড়ল নিচে। আসলে একটা মই বেয়ে ইঞ্জিন কম্পার্টমেন্টে নেমে গেল। বিরতিগুলোয় না থামিয়ে থ্রটল সামনে ঠেলে দেওয়ায় ঝোঁকটাকে দমিয়ে রাখছে রানা। ওর বিবেচনাবোধ বলছে ধীর আর গম্ভীর আচরণই ভালো ফল দেবে। কাঁধের ওপর দিয়ে পেছনে তাকিয়ে 500 ফুটির রান অ্যাবাউটটাকে একবার দেখে নিল ও। ওটার বড়সড় শক্তিশালী আউটবোর্ড মোটর ক্যাম্প দিয়ে স্টার্ন সারফেসে আটকানো। স্পিড বাড়িয়ে কেবিন ক্রুজারের পাশে চলে আসছে বোটটা। শিপইয়ার্ডের আলোয় কালো ইউনিফর্ম পরা 2জন লোককে দেখতে পাচ্ছে রানা। একজন বোট চালাচ্ছে, অপরজন স্টার্নে দাঁড়িয়ে রয়েছে, হাতে শক্ত করে ধরা একটা অটোমেটিক রাইফেল। স্টিয়ারিং ধরা লোকটা ইঙ্গিতে নিজের কান দেখালো। কি বলতে চাই বুঝতে পেরে রেডিও অন করলো রানা। সেট করা ফ্রিকোয়েন্সি বদলায়নি। যান্ত্রিক শব্দটাকে ছাপিয়ে উঠল একটা কর্কশ কণ্ঠস্বর। স্প্যানিশ ভাষায় বলছে, থামাও বোট, থামাও। আগে জানাও কেন থামাতে বলছো, জবাব দিল রানা। থামো, বোট সার্চ করব, থামো। নিচে নেমে লম্বা হয়ে শুয়ে পড়ুন ডেকে, শাহানাকে নির্দেশ দিল রানা। নিঃশব্দে মেয়েকে নিয়ে ঘুরল শাহানা। মই বেয়ে মেইন কেবিনে নেমে গেল। বোটের স্পিড কমালো রানা। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, সেফটি ক্যাচ অফ করা, পিস্তল বেল্টে গোজা। রান অ্যাবাউট স্টার্নের গার্ড লাফ দিয়ে কেবিন ক্রুজারে আসার জন্য তৈরি হয়ে আছে। এরপর থ্রোটল টেনে ধরল রানা, তবে সামান্য গতি ধরে রাখল। বোট দুটোকে সমান্তরাল রেখায় পেতে চাইছে ও। লোকটা যাতে রেলিং টপকায় ব্রিজের দরজার সঙ্গে একই লাইনে। সময়ের হিসাবটা নির্ভুল হওয়া যায়। ধৈর্যের সঙ্গে চুপচাপ অপেক্ষা করছে ও। 2 বোটের মাঝখানের ফাঁকটা পেরোবার জন্য ঠিক যখন লাফ দিতে শুরু করেছে লোকটা, অকস্মাৎ জোড়া থ্রোটল সামনের দিকে ঠেলে দিল রানা। অকস্মাৎ বেড়ে গেল স্পিড। পর মুহূর্তে থ্রোটল দুটো আবারও টেনে দিয়েছে রানা। গতির আকস্মিক উত্থান পতনে ভারসাম্য হারালো লোকটা। হাত পা ছড়িয়ে আছড়ে পড়ল কেবিন ক্রুজারের সরু পোর্ট ডেকে। কেবিন ডোর দিয়ে বেরিয়ে এসে গার্ডের গলায় ডান পায়ের গোড়ালি চাপ দিল রানা। ঝুঁকে ছিনিয়ে নিল তার অটোমেটিক রাইফেল। তারপর সেটার বার দিয়ে ঘাড়ের পেছনে কষে একটা বাড়ি মারল। রাইফেল সিধে করে নিল রানা। আউটবোর্ডের স্টিয়ারিং ধরে দাঁড়ানো লোকটার দিকে তুলে ফায়ার করলো। লাগলো না গুলি, কারণ ঝপ করে বসে পড়েছে লোকটা। হুইলটাকে বনবন করে ঘুরতে দেখলো রানা। তীক্ষ্ণ একটা বাঁক ঘুরে কেবিন ক্রুজারের কাছ থেকে দ্রুত সরে যাচ্ছে রান অ্যাবাউট। আর কিছু দেখার অপেক্ষায় না থেকে পিছিয়ে কেবিনে ফিরল রানা। থ্রোটল দুটো সবটুকু ঠেলে দিল। কেবিন ক্রুজারের স্টার্ন পানিতে ডুবে গেল। উঁচু হলো বউ। একটু পরই দেখা গেল কালো পানির উপর দিয়ে 20 নট গতিতে ছুটছে ওরা। তবে বিপদ কাটেনি, বলা যায় মাত্র শুরু হয়েছে। রান অ্যাবাউট দূরে মিলিয়ে যাওয়ার পরপরই রানার মনোযোগ কেড়ে নিল পেট্রোল বোট দুটো। একটা চক্কর শেষ করে ফুল স্পিডে ইনলেটে ফিরে আসছে ওগুলো। সার্চ লাইটের চঞ্চল আলো ক্রমশ কেবিন ক্রুজারের দিকে সরে আসছে। প্রায় নিশ্চিতভাবে বলা যায় আউটবোর্ডের চালক রেডিওর মাধ্যমে একটা নির্দেশ পেয়েছে। সামনের বোটটা 1/2 মাইল এগিয়ে রয়েছে। উইন্ডশিল্ড থেকে রানার দৃষ্টি একটা হিসাব মেলাতে পারছে না। কেবিন ক্রুজারের সঙ্গে সামনের পেট্রোল বোট ঠিক কোথায় আর কখন ধাক্কা খাবে। শুধু একটা ব্যাপার পরিষ্কার, পেট্রোল বোট ওর বউকে পাশ কাটাবে ওরা নালার মুখে পৌঁছাবার আগেই। আর 6 কি 7 মিনিটের মধ্যে জানা যাবে কার কপালে কি লেখা আছে। শিপইয়ার্ড থেকে অনেক দূরে চলে এসেছে ওরা।
নালার মুখে পৌঁছতে হলে আরও 2 মাইল পেরোতে হবে। আউটবোর্ড ক্রুজার প্রায় 100 গজ ডান পাশে চলে এসেছে, তবে এখনও সামান্য পিছিয়ে। সঙ্গীর গায়ে লেগে যেতে পারে, শুধু এই ভয়ে সিকিউরিটি গার্ডরা রাইফেল তুলে গুলি করছে না। কেবিনে ফিরে এলো মুরল্যান্ড, হাতে সলভেন্ট ভর্তি 4টে বোতল। ইঞ্জিন কম্পার্টমেন্টে তেল আর গ্রিজের দাগ পরিষ্কার করার জন্য এই সলভেন্ট লাগে। পুরো একটা ক্যান থেকে সবটুকু ঢেলে এনেছে সে। বোতলগুলোর মুখ ন্যাকড়ার ফালি দিয়ে বন্ধ করা। ফোম লাগানো একটা বেঞ্চের উপর সাবধানে রাখলো ওগুলো। মাংসল ইটালিয়ান তার কপালের একটা ছোট ক্ষতের চারপাশে হাত বুলোচ্ছে। কি হয়েছে তোমার? জিজ্ঞেস করলো রানা। এক লোককে চিনি, বোট চালাতে জানে না। ইঞ্জিন কম্পার্টমেন্টের ভেতর কোথাও বাড়ি খেয়েছি, তারপর একটা পানির পাইপের সঙ্গে ঠুকে গেল কপালটা। এই সময় হঠাৎ দোরগোড়ার পাশে পড়ে থাকা অজ্ঞান সিকিউরিটি গার্ডকে দেখতে পেল মুরল্যান্ড। আন্তরিকভাবে দুঃখিত, তোমার কাছে দেখছি মেহমান এসেছে। আমন্ত্রণ লিপি দেখাতে পারিনি। সরে এসে রানার পাশে দাঁড়ালো মুরল্যান্ড। উইন্ডশিল্ড দিয়ে দ্রুত ছুটে আসা পেট্রোল বোটটার দিকে তাকালো। এদেরকে ওয়ার্নিং শট দিয়ে ভাগানো যাবে না, সঙ্গে প্রচুর অস্ত্র। ভাব দেখে মনে হচ্ছে যে কোনো একটা অজুহাত পেলেই পানির বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে। তা হয়তো নয়, বলল রানা। লিপির অর্থ উদ্ধার করার জন্য ডক্টর সাহানাকে এখনও দরকার তাদের। তাকে আর বাচ্চা মেয়েটিকে চত্থাপ্পড় মারতে পারে, বেড়ে ফেলবে বলে মনে হয় না। তার মানে তুমি আর আমি শুধু অতীত ইতিহাস হয়ে যাব? মুরল্যান্ড হাসছে না। তা যাতে না হই, প্ল্যান করেছি তাদেরকে একটা সারপ্রাইজ দেব, বলল রানা। বোর্ডটাকে যথেষ্ট কাছাকাছি আনতে পারলে খানিকটা আগুন ধার দিতাম নাচানাচি করার জন্য। রানার চোখের দিকে অপলক তাকিয়ে আছে মুরল্যান্ড। এই পরিস্থিতিতে বেশিরভাগ লোকের চোখের তারায় পরাজয়ের প্রতিফলন থাকার কথা, কিন্তু সেই ধরনের কিছু দেখতে পাচ্ছে না সে। দেখতে পাচ্ছে নিজের উপর দৃঢ় আস্থার প্রতিফলন আর প্রত্যাশার অস্পষ্ট চকচকে একটু ভাব। ভাবছি ঈশ্বর তোমাকে কি দিয়ে গড়েছেন। তোমাকে ব্যস্ত থাকতে হবে নিজের খেলনা নিয়ে, বলল রানা। বন্ধুর কথা যেন শুনতে পাইনি। তোমার রডটা ধার দাও আমাকে, তারপর ব্রিজের শেষ মাথায় গিয়ে শুয়ে থাকো যতক্ষণ গোলাগুলির আওয়াজ না পাও। কে শুরু করবে, ওরা না তুমি? রানার চোখে কঠিন দৃষ্টি। সেটার কোনো গুরুত্ব নেই। আর কোনো প্রশ্ন না করে নিজের পিস্তলটা রানার হাতে তুলে দিল মুরল্যান্ড। আর জায়গা নেই তা সত্ত্বেও ইঞ্জিনের কাছ থেকে আরেকটু শক্তি পাওয়ার আশায় থ্রোটল দুটোয় চাপ দিল রানা। কেবিন ক্রুজার নিজের সবটুকু সামর্থ্য নিয়ে ছুটছে, তবে বোটটা তৈরি করা হয়েছে আরামপ্রদ ভ্রমণের জন্য, স্পিড তোলার জন্য নয়। পেট্রোল বোটের কমান্ডার ওদের কাছাকাছি হতে ইতস্তত করছে না। খুন খারাপিতে ট্রেনিং দেয়া আছে ওদের। হাতে অটোমেটিক অস্ত্র আছে, বোটে আছে জোড়া মেশিন গান। কাজেই কেবিন ক্রুজারের লোকেরা এটার ওপর হামলা চালাবে এরকম মনে করার কোনো দরকার নেই তাদের। চোখে নাইট গ্লাস, সেটা দেখেছে সে। ব্রিজের ভেতর মাত্র একজন লোক দাঁড়িয়ে। ভেবেছে একজন লোকের কতটুকুই বা ক্ষমতা। প্রয়োজনের সময় বোট চালাবে না গুলি। কেবিন ক্রুজারে তাক করা হলো সার্চ লাইট। অন্ধ করা আলোয় ভেসে গেল রানা। ধীরে ধীরে আরও কাছে চলে এলো পেট্রোল বোট। দূরত্ব এখন মাত্র 20 ফুট। তীব্র আলোয় চোখ কুচকে ব্রিজের নিজের পজিশন থেকে মেশিন গানের পেছনে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখল রানা। ব্যারেলটা সরাসরি ব্রিজ কেবিনের ভেতরে ওর দিকে তাক করে রেখেছে। কেবিনের সামনের খোলা ডেকে কাঁধে কাঁধে গিয়ে আরও 3 জন দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের হাতে অটোমেটিক রাইফেল। ব্রিজ কেবিনের উল্টো দিকে ওত পেতে থাকায় মুরল্যান্ডকে দেখতে পাচ্ছে না রানা, তবে জানে ওর বন্ধু হয় দেশলাই নয়তো লাইটার হাতে নিয়ে অপেক্ষা করছে। গোলাগুলি শুরু হওয়া মাত্র সলভেন্ট ভর্তি বোতলের সলতেতে আগুন ধরাবে। উত্তেজনায় টান টান একটা সময়। রানা কাউকে খুন করার জন্য মরিয়া হয়ে ওঠেনি। আত্মরক্ষা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই ওর। পেট্রোল বোটের কমান্ডারের দিকে তাকিয়ে আছে ও। মুখের সামনে একটা লাউড স্পিকার তুলল ও। স্টপ! যান্ত্রিক গর্জন ভেসে এলো। না থামলে গুলি করব। হাত নেড়ে ইঙ্গিত করল রানা। নির্দেশটা বুঝতে পেরেছে ও। চট করে একবার চোখ তুলে দেখে নিল নালার মুখ থেকে কতটা দূরে রয়েছে ওরা। এখন 1 মাইলেরও কম। দেখে নিল দ্বিতীয় পেট্রোল বোটটাকেও। হিসেবটা জানা দরকার, পৌঁছাতে কতক্ষণ লাগবে ওটার। 5 কি 6 মিনিট। এরপর রানা চেক করলো শির তারার পাশে বেল্টের সঙ্গে পিস্তল দুটো ঠিকমতো গোজা আছে কিনা। নির্দেশনার 4 কি 5 সেকেন্ড পর থ্রোটল টেনে দিল রানা। এখন সেটা অলস পজিশনে, তবে গিয়ার দিয়ে রেখেছে, ফলে বোট পুরোপুরি থেমে নেই। কেবিনের দরজা পর্যন্ত এলো রানা, তার বেশি নয়। উজ্জ্বল আলোর মধ্যে মাথার ওপর হাত তুলে দাঁড়ালো। স্প্যানিশ ভালোই জানে, তবে কথা বলল ইংরেজিতে গলা চড়িয়ে। কি চাইছো তোমরা? বাধা দিও না, হুকুম করলো কমান্ডার। এখন এত কাছে যে লাউড স্পিকার রেখে দিয়েছে। তোমার বোটে লোক পাঠাচ্ছি।
তুমিই বলো কি করে বাধা দেব। হতাশ ভঙ্গিতে বলল রানা। আমার তো আর তোমাদের মতো মেশিন গান নেই। বাকি সবাইকে ডেকে বেরিয়ে আসতে বলো। হাত দুটো শূন্যে তুলে রাখলো রানা, ঘাড় ফেরালো, ভাব দেখালো কমান্ডারের নির্দেশ পালন করছে। তারপর বলল, ওরা ভয় পাচ্ছে, তুমি ওদেরকে গুলি করবে। আমরা কাউকে গুলি করব না, জবাব দিল কমান্ডার, গলার সুর ইল মাছের মতো পিচ্ছিল। প্লিজ আলোটা ঘোরাও, অনুরোধ করলো রানা। শুধু আমাকে কানা করছে না, মেয়েগুলোকেও ভয় পাওয়াচ্ছ। যেখানে আছো ওখানেই থাকো, নড়বে না, কঠিন সুরে নির্দেশ দিল কমান্ডার। কয়েক মুহূর্তের মধ্যে অলস হয়ে গেল ইঞ্জিন। কেবিন ক্রুজারের প্রায় পাশে চলে এলো পেট্রোল বোট। মাত্র কয়েক ফুট দূরে নিজেদের রাইফেল নামিয়ে রাখলো দুজন গার্ড। পেট্রোল বোটের রেলিংয়ের ওপর বাম্পার ফেলতে শুরু করলো। এই সুযোগের অপেক্ষাতেই ছিল রানা। এমনকি মেশিনগানের পেছনে দাঁড়ানো লোকদের পেশিতেও ঢিল পড়েছে। বিপদের কোনো আলামত দেখতে না পেয়ে একজন একটা সিগারেট ধরালো। কমান্ডার আর ক্রুদের নড়াচড়ে পরিষ্কার বোঝা গেল কোথাও কোনো হুমকি নেই, পরিস্থিতিটা তারাই নিয়ন্ত্রণ করছে। ওদের কাছ থেকে ঠিক এই আচরণই আশা করেছিল রানা। ঠান্ডা ভঙ্গিতে তবে ক্ষিপ্রতার সঙ্গে হাত দুটো নামালো ও। টান দিয়ে শিরদাঁড়ার দুপাশ থেকে পিস্তল দুটো সামনে নিয়ে এলো। ডান হাতের অস্ত্র তাক করলো ফরওয়ার্ড মেশিনগানে দাঁড়ানো লোকটার দিকে, বাঁ হাতেরটা তুলল স্টার্নে দাঁড়ানো গানারের দিকে। দুটো ট্রিগার একসঙ্গে টানলো ও। 15 ফুট দূর থেকে লক্ষ্য ব্যর্থ হওয়ার প্রশ্নই ওঠে না। বোর মেশিন গানার হাঁটু গাড়ল ডেকে, কাঁধে বুলেট লেগেছে। স্টার্নের লোকটা হাত দুটো শূন্যে ছুড়ে দিল, হোঁচট খেলো পেছন দিকে, তারপর গানেল টপকে পানিতে পড়ে গেল। প্রায় একই সময়ে জ্বলন্ত বোতল উঠতে দেখা গেল দুই বোটের মাঝখানে। উল্কার মতো কেবিন ক্রুজারের ব্রিজ টপকালো সেগুলো, উড়ে গিয়ে পড়লো পেট্রোল বোটের কেবিন আর ডেকে। ভেঙে চুরমার হয়ে গেল জানালার কাচ। অকস্মাৎ বিস্ফোরিত শিখাগুলো গজরাচ্ছে, আগুন ধরে যাচ্ছে সব কিছুতে। জ্বলন্ত সলভেন্ট তরল আগুনের মতো পেট্রোল বোটের চারদিকে গড়াচ্ছে। দেখতে দেখতে পেছন দিকের পুরোটা খোলা ডেক আর কেবিনের অর্ধেকটা ঢাকা পড়ে গেল লেলিহান শিখায়। প্রতিটি পোর্ট থেকে আগুনের লাল জিভ বেরিয়ে আছে। জ্যান্ত পুরো মরতে হবে বুঝতে পেরে বিনা দ্বিধায় ঠান্ডা পানিতে লাফিয়ে পড়ছে ক্রুরা। বোর আহত গানারও আগুনের ভেতর দিয়ে হোঁচট খেতে খেতে ডেক পার হয়ে লাফ দিল পানিতে। কাপড়ে আগুন ধরে গেছে। শিখাগুলোকে অগ্রাহ্য করে রানার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকলো কমান্ডার। তারপর লাফ দিয়ে পানিতে পড়ার আগে মুঠো করা হাত তুলে শাসালো ওকে। ভাগ শালা, বিড়বিড় করে বলল রানা। একটা সেকেন্ডও নষ্ট করলো না ও। ব্রিজ কনসোলে ছুটে এসে থ্রটলগুলো পুরোপুরি সামনে ঠেলে দিল। সেই সঙ্গে ফুল স্পিডে নালার দিকে রওনা হয়ে গেল কেবিন ক্রুজার। ঘাড় ফিরিয়ে পেট্রোল বোটের দিকে তাকালো রানা। আলোড়িত উথলানো আগুনে ঢাকা পড়ে গেছে সেটা। কালো ধোঁয়া মোচড় খেয়ে উঠে যাচ্ছে উপর দিকে, ঢেকে দিচ্ছে আকাশের তারাগুলোকে। 1 মিনিট পর ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরিত হলো। আতশবাজির মতো জ্বলন্ত আবর্জনা ছড়িয়ে পড়ল শূন্যে। স্টার্নের দিক থেকে ডুবছে পেট্রোল বোট, পিছলে পানিতে নেমে যাচ্ছে ওটার ঢাউস নিতম্ব। তারপর হুশ করে একটা জোরালো আওয়াজের সঙ্গে অদৃশ্য হয়ে গেল। দপ করে নিভে গেল সব জ্বালা। কেবিনটাকে ঘুরে দরজার পাশে এসে দাঁড়ালো মোরল্যান্ড। সার্ফেসে ভাসমান জ্বলন্ত আবর্জনার উপর চোখ বোলালো। নাইস শুটিং, মৃদু কণ্ঠে বলল সে। গুড থ্রো। মাথা তুলে দ্বিতীয় পেট্রোল বোটটাকে দেখল মোরল্যান্ড। ইনলেট ধরে দ্রুত বেগে ছুটে আসছে। তারপর একটু ঘুরে তীরের দিকে তাকালো। সামনে কঠিন সময়, বিড়বিড় করল সে। এদেরকে বোকা বানানো যাবে না। নিরাপদ দূরত্ব থেকে ইঞ্জিনে গুলি চালিয়ে থামাতে চেষ্টা করবে আমাদেরকে। নিচে মেয়েকে নিয়ে সাহানা রয়েছেন, মনে করিয়ে দিল মোরল্যান্ড। ওদেরকে উপরে নিয়ে এসো, বলল রানা। ডিরেকশনাল কম্পিউটারে চোখ রেখে নম্বরগুলো দেখছে ও। তারপর কেবিন ক্রুজারকে দক্ষিণ পশ্চিমে আরও 5 ডিগ্রি ঘুরিয়ে নিল। দূরত্ব এখন 400 গজ, ফাঁকটা দ্রুত কমে আসছে। ওদেরকে বলো তীরে ধাক্কা খাওয়া মাত্র বোট ত্যাগ করার জন্য তৈরি থাকতে হবে। তুমি ফুল স্পিডে পাথরের উপর তুলে দেবে বোটকে? পাথরে রশি বাঁধবো, তারপর ধীরে সুস্থে তীরে পা দেবো। এত সময় কোথায়? আমি গেলাম। ওর কথায় সায় দিয়ে ছোট্ট করে মাথা ঝাঁকালো মোরল্যান্ড। দ্রুত নেমে গেল নিচে। দ্বিতীয় পেট্রোল বোট সরাসরি ছুটে আসছে ওদের দিকে। রানার তীরে পৌঁছানোর ইচ্ছে সম্পর্কে সচেতন নয়। কেবিন ক্রুজারের গায়ে স্থির হলো সার্চ লাইটের চোখ ধাঁধানো আলো, যেন মঞ্চে নৃত্যরত নর্তকীকে অনুসরণ করছে একটা স্পটলাইট। দুটো বোট দ্রুত কাছে চলে আসছে, পরস্পরের দিকে একটা কোণ ধরে ছুটছে ওগুলো। এই সময় রানার উদ্দেশ্য বুঝতে পেরে পেট্রোল বোটের কমান্ডার কোণ বদল করলো। সামনে পৌঁছে কেবিন ক্রুজারকে তীরের দিকে যেতে বাধা দিতে চায়।
পেট্রোল বোটের তুলনায় কেবিন ক্রুজারের স্পিড অনেক কম, কাজেই বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে রানাকে। এই প্রতিযোগিতায় হারতে হবে। অথচ তারপরেও চোখের পাতা না ফেলে হেলমে দাঁড়িয়ে থাকলো ও দৃঢ় আত্মবিশ্বাসে বলিয়ান রিজু একটা ভঙ্গিতে। লড়াইটা নিঃসন্দেহে একতরফা, তবে আরেক গাল বাড়িয়ে দিতে রাজি নয়ও। পরাজয়ের চিন্তাটা মাথায় আসেনি। অপ্রত্যাশিত একটা সুযোগ দেখতে পেয়ে ঝট করে গিয়ার লিভার টানলো রানা। কেবিন ক্রুজারকে রিভার্সে চালাবার ইচ্ছে। ফুল স্পিডে ছোটার সময় রিভার্স দেওয়া হয়েছে। প্রচণ্ড ঝাঁকি খেলো বোট, কাঁপতে কাঁপতে থামলো। প্রপগুলো পানিতে প্রবল আলোড়ন তুলে ঘূর্ণিয়ার ফেনা তৈরি করছে। তারপর পিছু উঠতে শুরু করলো বোট। চৌকো স্টার্ন সারফেস বুলডোজারের মতো পানি সরাচ্ছে। শাহানা আর শ্রেয়াকে নিয়ে ফিরে এলো মুরল্যান্ড। দৃশ্যটা দেখে একাধারে কৌতুক আর কৌতূহল ফুটলো তার চোখে। কেবিন ক্রুজারের বোট সামনে দিয়ে এগোতে যাচ্ছে পেট্রোল বোট, অথচ ওদেরকে নিজেদের বোট পিছু হচ্ছে দ্রুত। ব্যাখ্যা করো না, আমাকে আন্দাজ করতে দাও। তোমার ঝাঁঝালো বুদ্ধি আর একটা প্ল্যান প্রসব করেছে। বুদ্ধি নয়, স্রেফ আত্মরক্ষার স্বাভাবিক প্রবৃত্তি। তুমি আসলে ওটাকে গুঁতো মারবে। আমরা যদি ঠিকমতো চাল দিতে পারি, দ্রুত বলল রানা, ওদের নাকগুলো রক্তাক্ত করতে পারবো বলে মনে হয়। শোনো, মেঝেতে শুয়ে পড়ো সবাই। নিরেট যা কিছু পাও আড়াল হিসেবে কাজে লাগাও, কারণ তুমুল একটা বৃষ্টি হবে। আর কিছু বলার সময় হলো না। শিকারের উল্টোমুখী গতি সম্পর্কে কোনো ধারণা না থাকায় দ্বিতীয় পেট্রোল বোটের কমান্ডার এমনভাবে নিজের কোর্স পরিবর্তন করলো যাতে কেবিন ক্রুজারের বুকে 10 ফুটের মধ্য দিয়ে পাশ কাটাতে পারে সে। তারপর হঠাৎ থেমে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঝাঁক গুলি করে উড়িয়ে দেবে শত্রুপক্ষকে। এটা নৌবাহিনীর একটা কৌশল, ক্রসিং টি নামে পরিচিত। হেলমের পাশে দাঁড়িয়ে আছে সে। একটা হাত উপরে তুলল গানারকে ফায়ার ওপেন করার সংকেত দেওয়ার জন্য। এরপর একই সঙ্গে দুটো ঘটনা ঘটল। গিয়ার লিভার ফুল ফরওয়ার্ডে ফিরিয়ে আনলো রানা, সেই সঙ্গে গর্জে উঠল মেশিন গান দুটো। পানিতে গর্ত করছে প্রপস, লাফ দিয়ে সামনে ছুটল কেবিন ক্রুজার। গোটা ব্রিজে বুলেট বৃষ্টি হচ্ছে। উইন্ডশিল্ডের কাঁচ ভেঙে সহস্র টুকরো হয়ে কেবিনের চারদিকে ছড়িয়ে পড়ল। আগেই লাফ দিয়ে কনসোলের পেছনে চলে এসেছে রানা, শুধু একটা হাত উঁচু করে হেলমেট নিচের অর্ধেকটা ধরে রেখেছে। এখনও খেয়াল করছে না ওর হাতের পেছন দিকটা উড়ন্ত কাঁচ লেগে চিড়ে গেছে। তবে একটু পরেই টপ টপ করে রক্তের ফোঁটা পড়তে শুরু করলো চোখে। কেবিন ক্রুজারের আপার কেবিন যত্নের সঙ্গে টুকরো টুকরো করা হলো। গানাররা উপর দিকে গুলি করছে ডেকে শুয়ে থাকা আরোহীদের আতঙ্কিত করার জন্য। ব্রিজের ভেতরটা উড়ন্ত আবর্জনায় পরিণত হলো। 9mm শেলগুলো নিরেট যা কিছু পাচ্ছে সব ছিন্ন ভিন্ন করে ফেলছে। পেট্রোল বোটের কমান্ডার স্পিড কমিয়ে ফেলেছে, গতি হারিয়ে দাঁড়িয়ে পড়েছে তারা। ক্লোজ আপ টার্গেট প্র্যাকটিসে গানাররা মজা পাচ্ছে বেশ। তাদের সন্তুষ্টিকে অপরিণত বলতে হয়, তবে রানার টাইমিং এর চেয়ে নিখুঁত আর হতে পারত না। ওর উদ্দেশ্য আন্দাজ করতে পারেনি কমান্ডার। পেট্রোল বোট নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টাই করেনি সে। হঠাৎ দেখা গেল প্রচণ্ড ঝাঁকি খেয়ে ছুটে আসছে কেবিন ক্রুজার। ইঞ্জিন পুরোদমে গজরাচ্ছে। সংঘর্ষের কর্কশ আওয়াজ হলো। কাঠ আর ফাইবার গ্লাস দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। পেট্রোল বোটের খোল চিরে দিয়ে প্রচণ্ড গুঁতো মারল কেবিন ক্রুজারের বউ। পোর্ট সাইডে কাঁধ হয়ে পড়ল পেট্রোল বোট। ছিটকে পানিতে পড়া ঠেকাতে শক্ত যা কিছু পাচ্ছে আঁকড়ে ধরছে ক্রুরা। তবে একটু পরই আবার সিধে হতে শুরু করলো বোট। ধীরে ধীরে সিধে হলো রানাও। গিয়ার লিভার রিভার্সে দিল আবার। পেট্রোল বোটের খোলে তৈরি করা বিরাট ফাঁক থেকে পিছিয়ে আনছে কেবিন ক্রুজারকে। ফাঁকটার ভেতর ইতিমধ্যে প্রবল বেগে পানি ঢুকতে শুরু করেছে। 1 কি 2 মুহূর্তের জন্য পেট্রোল বোট স্থির হওয়ার চেষ্টা করলো, কিন্তু কালো পানির প্রবাহ ডেকে উঠে আসায় কয়েক মিনিটের মধ্যে ডুবে গেল ওটা। ইনলেটের নিচে তলিয়ে যাওয়ার সময়ও সার্চ লাইটটা জ্বলছে। ঠান্ডা পানিতে হাবুডুবু খাচ্ছে ক্রুরা। ববি, ঘরোয়া আলাপের সুরে বলল রানা, ফরওয়ার্ড কম্পার্টমেন্টটা একবার চেক করো তো। একটা হ্যাচ খুলে অদৃশ্য হয়ে গেল মুরল্যান্ড। ফিরে এলো কয়েক সেকেন্ড পরেই। নাকের ফুটো দিয়ে পানি ঢুকছে বোটে। আশা করা যায় খোদা চাহে তো আর 5 মিনিটের মধ্যে তলিয়ে যাব। বোট না থামালে ডুবতে আরও কম সময় লাগবে। আমাদের থামাও চলবে না, আবার ডোবাও চলবে না, বলল রানা। চোখের দৃষ্টি আটকে আছে ডিরেকশনাল কম্পিউটারে। তীর আর নালার মুখ দুটোই 50 গজ দূরে, কিন্তু ডুবন্ত একটা বোটের পক্ষে এই দূরত্ব পার হওয়া অসম্ভব একটা ব্যাপার। কেবিন ক্রুজারের বউ ভেঙে পানি ঢুকছে। সামনের দিকে এগুলে পানির প্রবাহ আরও দ্রুত ঢুকবে ভেতরে। আশ্চর্য একটা শীতলতা আর পরিচ্ছন্নতার ভেতর কাজ শুরু করলো মাথা। সংকটের মুহূর্তে বারবার যেমনটি করে, সম্ভাব্য প্রতিটি বিকল্প বিবেচনা করে দেখছে। সমাধান পাওয়ার পরে ক্ষীণ হাসির রেখা ফুটল ঠোঁটের কোণে। কেবিন ক্রুজারকে রিভার্সে চালাতে শুরু করলো ও। ফলে পানিতে ডেবে গেল স্টার্ন, উঁচু হলো বউ।
পানি ওঠার সমস্যা থেকে বাঁচা গেল আপাতত। ডেকে বেরিয়ে কিছু ধরে শক্ত হও, নির্দেশ দিল রানা। পাথরে ধাক্কা খাওয়ার সময় ঝাঁকিটা খুব জোরালো হবে। ডেকে বেরোবো? জিজ্ঞেস করলো শাহানা, ভাবছে ভুল শুনেছে। হ্যাঁ, তীরে ফেরার সময় বোট যদি উল্টে যায়, ডেকে থাকলে লাফিয়ে আপনারা পানিতে পড়তে পারবেন। মা আর মেয়েকে প্রায় খেদিয়ে ডেকে বের করে আনলো মুরল্যান্ড। কেবিনের গায়ে পিঠ ঠেকিয়ে বসালো তাদেরকে। দুজনই যে যার একটা করে হাত তুলে রেলিং আঁকড়ে ধরেছে। ওদের মাঝখানে বসলো মুরল্যান্ড। দুজনের একটা করে কবজি শক্ত মুঠোয় ভরে অপেক্ষা করছে। ভয়ে বরফের মতো জমে গেছে শাহানা। তবে মুরল্যান্ডের নিরুদ্বিগ্ন চেহারা দেখে নিজেকে সাহস জোগাতে উৎসাহিত হলো শ্রেয়া। সে ভাবছে, এই ববি মুরল্যান্ড আর হেলমে দাঁড়ানো মাসুদ রানা ওদেরকে এ পর্যন্ত ভালোই নিয়ে এসেছেন। প্রতিশ্রুতি অনুসারে নিশ্চয়ই ওদেরকে বাড়িতেও নিরাপদে পৌঁছে দেবেন। পিছু হতে তীরে ভিড়ছে কেবিন ক্রুজার। তীরের কাছাকাছি মাথাচাড়া দিয়ে আছে অসংখ্য বোল্ডার। সেগুলোকে এড়াতে হিমশিম খেয়ে যাচ্ছে রানা। সাদা ফেনায় প্রায়ই ঢাকা পড়ে যাচ্ছে ওগুলো, ফলে ঝুঁকির মাত্রা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। হঠাৎ কর্কশ ধাতব আওয়াজ উঠল। একটা প্রোপেলার বাড়ি খেয়েছে ডুবো পাথরের সঙ্গে। শুধু ভাঙেনি, বিচ্ছিন্ন হয়ে বোট থেকে খসে পড়েছে সেটা। সেই সঙ্গে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল ইঞ্জিন। আরও পাথর পাশ কাটালো। প্রতি মুহূর্তে ধাক্কা আর ঝাঁকি খাচ্ছে বোট। বাধ্য হয়ে ইঞ্জিন বন্ধ করে দিল রানা। পাথরে তীর আর মাত্র 10 গজ দূরে। ছো দিয়ে ডিরেকশনাল কম্পিউটার তুলে নিয়ে ব্রিজ ডোরের দিকে ছুড়ল রানা। নামো সবাই, গলা চড়িয়ে বলল ও। এক হাতে পেঁচিয়ে ডেক থেকে তুলে নিল শ্রেয়াকে। অভয় দিয়ে হাসল। দুঃখিত ইয়াং লেডি, তবে মুইয়ের অপেক্ষায় আমরা সময় নষ্ট করতে পারি না। রেলিং টপকালো ও। শ্রেয়াকে নিয়ে ঝুপ করে নেমে পড়ল কনকনে ঠান্ডা পানিতে। সারফেস থেকে 4 ফুট নিচে তলায় ঠেকেছে ওর পা। শ্যাওলায় ঢাকা পিচ্ছিল পাথরের ওপর দিয়ে শুকনো তীরের দিকে এগোচ্ছে রানা। জানে শাহানাকে নিয়ে ও ঠিক পেছনেই আছে মুরল্যান্ড। পানি থেকে উঠে এসে শ্রেয়াকে ছেড়ে দিয়ে ডিরেকশনাল কম্পিউটার চেক করলো রানা। নিশ্চিত হয়ে নিচ্ছে ওদের সেই পরিচিত নালাতেই পৌঁছেছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। কয়েক মিনিট হাঁটলে ওদের স্কাইকারটা পাওয়া যাবে। আপনি আহত হয়েছেন, বলল শাহানা। কাস্তে আকৃতির চাঁদ আর নক্ষত্রের আলোয় রানার হাতের উল্টো দিক থেকে রক্ত দেখতে পেয়েছে সে। বেশ বড় আর গভীর মনে হচ্ছে ক্ষতটা। কাঁচ দিয়ে কেটেছে, বলল রানা। গুরুত্ব দিতে চাইছে না। নিজের লাল কভারঅলের ভেতর একটা হাত ভরল শাহানা। টেনে খুলে আনলো ব্রা। তারপর রক্তের ধারা বন্ধ করার জন্য রানার হাতে বাঁধতে শুরু করলো। এ ধরনের ব্যান্ডেজ আগে কখনো দেখিনি ডাক্তার সাহেব, নিঃশব্দে হেসে বিড়বিড় করলো রানা। এরকম একটা পরিস্থিতিতে, বলল ডাক্তার। প্রান্ত দুটো দিয়ে শক্ত একটা গিট বাঁধল। এর বেশি কিছু করা গেল না। কারও কোনো অভিযোগ নেই, বলে একটা ছায়ামূর্তির দিকে ফিরল রানা। তোমার এদিকের খবর সব ভালো তো ববি? শ্রেয়া একটা হাত ধরে আছে মুরল্যান্ড। রক্তে অ্যাড্রিনালিনের মাত্রা এখনও খুব বেশি। তাহলে চলো, বলল রানা। আমাদের প্রাইভেট প্লেন অপেক্ষা করছে। নুমা চিফ জর্জ হ্যামিল্টন আর সিআইএ কর্মকর্তা রিচার্ড স্টার্ক রানার পরবর্তী মেসেজ পাওয়ার জন্য অস্থির হয়ে আছেন। তবে চেহারা দেখে সেটা বোঝা যাচ্ছে না। ফায়ার প্লেসের আগুন নিস্তেজ হয়ে এসেছে, অথচ উঠে গিয়ে সেটাকে নেড়ে চেড়ে বাড়ানোর কোনো আগ্রহ বোধ করছেন না অ্যাডমিরাল হ্যামিল্টন। লম্বা একটা সিগার ধরিয়ে সিলিংয়ের দিকে নীলচে ধোঁয়া ছাড়ছেন। স্টাবের মতো তিনি এতক্ষণ মুগ্ধ হয়ে অ্যাডমিরাল ওলকেনস্টাইনের গল্প শুনছিলেন, যে গল্প ওলকেনস্টাইন গত 56 বছর কাউকে বলেননি। আপনি বলছিলেন অ্যাডমিরাল, তাকে মনে করিয়ে দিলেন নুমা চিফ। যুদ্ধের বেশ কয়েক বছর আগেই অ্যান্টার্কটিকায় অভিযান চালাবার জন্য লোক পাঠিয়েছিল নাৎসিরা। হ্যাঁ, প্রেরণার উৎস কী ছিল বলতে পারবো না, তবে অ্যান্টার্কটিকাকে নিয়ে বরাবরই একটা মোহ ছিল হিটলারের। তার স্বপ্ন ছিল ওখানে লোকবসতি আর সামরিক ঘাঁটি গড়ে তুলবে। ওই কন্টিনেন্ট এক্সপ্লোর করার জন্য ক্যাপ্টেন আলফ্রেড শ্রয়েডারকে কমান্ডার বানিয়ে বড় একটা অভিযানে পাঠানো হয়। একটা জার্মান এয়ারক্রাফট ক্যারিয়ারকেও পাঠানো হয়েছিল। শ্রয়েডারের লোকেরা 2.5 লাখ বর্গমাইল এলাকার উপর দিয়ে প্লেন নিয়ে ঘুরে বেরিয়েছে। এরিয়াল ফটো তুলেছে 11,000। এ ধরনের অভিযানের গুজব আমার কানেও এসেছে, বললেন হ্যামিল্টন। তবে আসলে কি ঘটেছিল জানি না। পরের বছর স্কি লাগানো প্লেন নিয়ে যায় শ্রয়েডার বরফে, যাতে ল্যান্ড করতে পারে। সঙ্গে একটা এয়ারশিপও ছিল। এবার তারা 3.5 লাখ বর্গমাইল কভার করে। মার্কার হিসেবে প্রতি 30 মাইল অন্তর স্বস্তিকা আঁকা পতাকা ফেলে ল্যান্ড করে দক্ষিণ মেরুতে ঘোষণা করে ওটা নাৎসিদের এলাকা। তেমন কিছু কি আবিষ্কার করতে পেরেছিল, জানতে চাইলেন স্টাব। হ্যাঁ, পেরেছিল, জবাবে বললেন ওলকেনস্টাইন।
এরিয়াল ফটোয় বেশ কিছু বরফমুক্ত এলাকা দেখা যায়, জমাট বাঁধা লেক, আইস সারফেস 4 ফুটেরও কম, পুরো কাছাকাছি অল্প কিছু ঘাস আর আগাছারও আভাস পাওয়া যায়। তবে চমকে ওঠার মতো ব্যাপার হলো তাদের ফটোয় আরও দেখা গেছে বরফের নিচে ভাঙাচোরা কিছু দাগ, যেগুলোকে রাস্তা ছাড়া অন্য কিছু মনে হয় না। নুমাচিফের শির দ্বারা খাড়া হয়ে গেল। জার্মান ইউ-বোট কমান্ডারের দিকে উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। বললেন, অ্যান্টার্কটিকায় জার্মানরা সভ্যতার প্রমাণ পেয়েছিল? মাথা ঝাঁকালেন অ্যাডমিরাল উলখেনস্টাইন। নাৎসি অভিযাত্রীরা ন্যাচারাল আইস কেভ দেখতে পায়, ওগুলো এক্সপ্লোর করার সময় প্রাচীন একটা সভ্যতার নিদর্শন খুঁজে পায় তারা। এই আবিষ্কার অ্যান্টার্কটিকায় প্রকাণ্ড একটা আন্ডারগ্রাউন্ড ঘাঁটি গড়ে তুলতে উৎসাহিত করে নাৎসিদের। গোটা ব্যাপারটা গোপন রাখা হয়। কিন্তু প্রাচীন ধ্বংসাবশেষের উপরে একটা ঘাঁটি তৈরি করার কী কারণ জানতে চাইলেন স্টাব। হারানো শহরটার কোনো গুরুত্ব ছিল না, গুরুত্ব আইস কেভটার। বরফের নিচে একটা মাঠের নিচে ওই গুহা 25 মাইল লম্বা, শুরু হয়েছে প্রাচীন শহরটা থেকে আর শেষ হয়েছে একটা জিওথার্মাল লেকের কিনারায়। ওই লেকটার আকার হলো 110 বর্গ মাইল। ঘাঁটি বানাবার জন্য এর চেয়ে সুরক্ষিত জায়গা দুনিয়ার বুকে আর আছে? আপনি ওই ঘাঁটিতে ছিলেন কতদিন জানতে চাইলেন স্টাব। 2 মাস। তারপর আমি আমার ইউ-বোট আর ক্রু নিয়ে মার ডি প্লাটা নেভাল বেসে চলে যাই। সেটা যুদ্ধের কতদিন পরের কথা? 3 মাস 3 সপ্তাহ। তারপর কি হলো? আমি আমার ইউ-বোট মেক্সিকোর ভেরাক্রুজে নেভির হাতে তুলে দিই খালি অবস্থায়। এরপর ব্রিটিশ আর আমেরিকান ইন্টেলিজেন্স অফিসাররা আমাকে ইন্টারোগেট করে 6 সপ্তাহ। অবশেষে বাড়ি ফেরার জন্য মুক্তি দেওয়া হয় আমাদেরকে। আর ইউ-2015? নুমাচিফ জানতে চাইলেন। ওটার কথা বলতে পারবো না। হার্গারের সঙ্গেও পরে আর কখনো দেখা হয়নি আমার। শুনলে আপনি হয়তো বিস্মিত হবেন যে, বললেন নুমাচিফ, একটা মার্কিন নিউক্লিয়ার সাব মাত্র কয়েকদিন আগে 2015কে অ্যান্টার্কটিকায় ডুবিয়ে দিয়েছে। উলখেনস্টাইনের চোখ দুটো সরু হলো, তবে তিনি কিছু বলার আগে ফোনটা বেজে উঠল আবার। স্পিকার অন করলেন জর্জ হ্যামিল্টন। ভয় পাচ্ছেন কি না কি শুনতে হয়? ইয়েস। শুধু নিশ্চিত করছি। রানার কণ্ঠস্বর ভেসে এলো। পিৎজা আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। হেভি ট্রাফিকের ভেতর দিয়ে রেস্তোরাঁয় ফিরে আসছে ডেলিভারি বয়। জানাবার জন্য ধন্যবাদ, অ্যাডমিরাল বললেন। কণ্ঠস্বরে স্বস্তির লেশমাত্র নেই। আশা করি প্রয়োজন হলে আপনি আবার পিৎজার অর্ডার দেবেন। হ্যাঁ, অবশ্যই। যোগাযোগ কেটে দিলেন নুমাচিফ। খবর হলো, সাবধানে বললেন তিনি, প্লেনের কাছে পৌঁছেছে ওরা, আকাশে উঠছে। যাক, তাহলে নিরাপদেই ফিরতে পারছেন ওরা। ফোর্স করে একটা নিঃশ্বাস ছাড়লেন রিচার্ড স্টাব। ধারণাটা বাতিল করে দিয়ে মাথা নাড়লেন নুমাচিফ। হেভি ট্রাফিকের কথা বলে রানা বোঝাতে চেয়েছে সিকিউরিটি ফোর্সের প্লেন ওদেরকে ধাওয়া করছে। এর মানে হলো হাঙরকে ফাঁকি দিয়ে বেরিয়ে এসে ব্যারাকুডার সামনে পড়ে গেছে ওরা। অটোমেটিক গাইডেন্স সিস্টেমের সাহায্যে রাতের আকাশ চিরে উপরে উঠছে ওদের মোলার স্কাইকার। পাহাড় থেকে নেমে আসা গ্লেসিয়ারের ওপর চলে আসছে ওরা। পিছিয়ে পড়ছে নিওনাসিদের শিপইয়ার্ড আর নহনবীর অনুসরণে তৈরি করা জাহাজগুলো। পুন্টা এন্ট্রাডায় অপেক্ষা করছে নুমার জাহাজ। বাঁক নিয়ে সেদিকে রওনা হলো ওদের প্লেন। একটা নয়, উলরিখ হারমানের ডেক থেকে 4টে হেলিকপ্টার গানশিপ উঠে এলো আকাশে। নির্দিষ্ট একটা কোর্স ধরে স্কাইকারকে বাধা দিতে ছুটে আসছে। প্রতিটি গানশিপে 2টো করে ইঞ্জিন, 2জন করে ক্রু। স্পিড তোলা যায় ঘন্টায় 280 মাইল। মূল অস্ত্র 20 মিলিমিটার মেশিন গান। ফিরতি পথে পাইলটের সিটে বসেছে মুরল্যান্ড। ইনস্ট্রুমেন্ট মনিটরিংয়ের দায়িত্ব পালন করছে রানা। শাহানা তার মেয়েকে নিয়ে পেছনের প্যাসেঞ্জার সিটে। প্রায় সব কাজ কম্পিউটার সারছে। ম্যাক্সিমাম স্পিডের জন্য থ্রোটল সেট করা ছাড়া মুরল্যান্ডের আর তেমন কিছু করার নেই। তার পাশে বসে পিছনে ও কপ্টারগুলোকে রাডার স্ক্রিনে দেখছে রানা। প্রতিজ্ঞা করেছে আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না, বলল মুরল্যান্ড। পুরো একটা ঝাঁক পাঠিয়েছে, বলল রানা। আউটার স্ক্রিনের ব্লিপগুলোর উপর চোখ। স্ক্রিনের মাঝখানটা স্কাইকার, ব্লিপগুলো সেদিকে এগিয়ে আসছে। ওদের কাছে হিট সিকিং মিসাইল না থাকলেই হয়, বলল মুরল্যান্ড। ওগুলো আঁকাবাঁকা গিরিখাদের ভেতর দিয়েও ধাওয়া করে। তা আছে বলে মনে হয় না। সিভিলিয়ান কপ্টারে মিলিটারি মিসাইল বহন করার ব্যবস্থা খুব কমই দেখা যায়। পাহাড়ি এলাকায় পৌঁছে ওগুলোকে আমরা খসাতে পারবো? ওদের সবচেয়ে ভালো সুযোগ হলো 1/2 মাইল দূর থেকে গুলি করা। তারপর ওদের রেঞ্জের বাইরে চলে যাব আমরা। আমাদের স্পিড ওদের চেয়ে সম্ভবত ঘন্টায় 30 মাইল বেশি।
স্বচ্ছ গম্বুজের ভেতর দিয়ে নিচের দিকে তাকালো মুরল্যান্ড। গ্লেসিয়ারকে পেছনে ফেলে পাহাড়ি এলাকায় ঢুকছি আমরা। আঁকাবাঁকা গিরিখাদের ভেতর মোচড় খেয়ে এগোবার সময় লক্ষ্য স্থির করা ওদের জন্য সহজ হবে না। এত বকবক না করে প্লেন চালানোয় মন দেওয়া উচিত নয়, বলল উৎকণ্ঠিত সাহানা। স্কাইকারের দুপাশে পাহাড় প্রাচীর উঁচু হচ্ছে দেখে অস্বস্তি বোধ করছে সে। কেমন আছেন আপনারা? জিজ্ঞেস করলো রানা। ব্যাপারটা আমার কাছে রোলার কোস্টারে চড়ার মতো লাগছে, বলল শ্রেয়া ভারী উত্তেজিত। বিপদ সম্পর্কে সচেতন হয়ে উঠেছে সাহানা। মেয়েকে বলল, ধন্যবাদ, আমার চোখ বুজে থাকতে ইচ্ছে করছে। হঠাৎ বাঘ ঘুরলে ঝাঁকি লাগতে পারে, কারণ টপ স্পিডে ছুটবো আমরা, ব্যাখ্যা করলো রানা। তবে চিন্তার কিছু নেই, প্লেনটা কম্পিউটার চালাচ্ছে। হাউ কমফোর্টিং, বেসুরো গলায় বিড়বিড় করলো সাহানা। চূড়ার ওপর দিয়ে আসছে মন্দ লোকেরা, জানালো মুরল্যান্ড। সতর্ক চোখে দেখলো কপ্টার থেকে বেরিয়ে আসা আলোর টানেল এবড়োখেবড়ো পাহাড়ি ঢালগুলোকে উদ্ভাসিত করে তুলছে। খুব চালাকির সঙ্গে আশ্চর্য একটা খেলা খেলছে অ্যাসল্ট কপ্টারের পাইলটরা। স্কাইকারের স্পিড বেশি, তাই লাভ হবে না বুঝতে পেরে ওটাকে তারা ধাওয়া করছে না। জানে অদ্ভুত দর্শন প্লেনটাকে ধ্বংস করার একটাই মাত্র উপায় আছে তাদের। কি সেটা? চূড়া ছাড়িয়ে উপরে উঠে গেল তারা, গুলি করছে নিচের নালায়। তাদের 20 মিলিমিটার শেল অন্ধকার চিরে স্কাইকারের সামনে দিয়ে ছুটে যাচ্ছে। কৌশলটা সঙ্গে সঙ্গে ধরতে পারল রানা। কোনো দিয়ে মুরল্যান্ডের হাতে গুঁতো মারল। ম্যানুয়াল কন্ট্রোল ধরো, তাগাদার সুরে বলল। মাঝ আকাশে থামাও, তারপর পিছিয়ে নাও। রানার নির্দেশ দেওয়া শেষ হয়নি তখনও কাজটা প্রায় সেরে ফেলল মুরল্যান্ড। কম্পিউটারের সুইচ অফ করে দিয়ে নিজের হাতে কন্ট্রোলের দায়িত্ব তুলে নিল সে। অকস্মাৎ স্কাইকারকে দাঁড় করিয়ে ফেলল মাঝ আকাশে। প্রচণ্ড ঝাঁকি খেলো আরোহীরা। সেফটি হারনেস না থাকলে কোথায় ছিটকে পড়তো মেঝেতে। তারপর পেছন দিকে ছুটল প্লেন। ওই শেল বৃষ্টির মধ্যে উঠতে চেষ্টা করলে, বলল রানা, আমাদের একজনকেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ফাঁকি দিয়ে কতক্ষণ থাকা যাবে? জিজ্ঞেস করলো মুরল্যান্ড। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেদের পজিশন বদলে এদিকে লক্ষ্য স্থির করবে ওরা। সেটাই তো চাইছি, ওরা ঘুরুক, তারপর আমাদের পথের পেছনে ফায়ার করুক, আশায় থাকুক উড়ে এসে সেই ফায়ারের মধ্যে পড়বো আমরা। কিন্তু আমরা আবার সামনে ছুটবো ঠিক যে কৌশল পেট্রোল বোটের বেলায় কাজে লাগিয়েছি। এভাবে কিছুটা সময় পাবো আমরা। আবার তারা নিজেদের পজিশন বদলে গুলি করার আগে একটা পাহাড়ের আড়ালে সরে যেতে পারবো। ওরা যখন কথা বলছে ফায়ার বন্ধ করে গানশিপগুলো ঝাঁক ভাঙলো। কয়েক মিনিট লাগলো আরেক পজিশনে এসে নতুন একটা ঝাঁক বাঁধতে। তারপর সরাসরি স্কাইকারকে লক্ষ্য করে ফায়ার শুরু করলো। প্লেনটাকে আবার সামনে ছোটাবার একটা সংকেত এটা মুরল্যান্ডের জন্য। প্ল্যানটা সফল হতে যাচ্ছিল, কিন্তু প্লেনকে দাঁড় করাতে, তারপর সামনে ছোটাতে কয়েক সেকেন্ড সময় লেগে যাওয়ায় কপ্টারগুলো কাছে সরে আসার সুযোগ পেয়ে গেছে। স্কাইকার পালাচ্ছে দেখে পাইলটরা এলোপাথারি ফায়ার শুরু করলো। শেলের আঘাতে টেইল অ্যাসেম্বল এর ভার্টিক্যাল ফিন ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেল। খসে পড়ল একটা ল্যান্ডিং হুইল। হঠাৎ মাথার উপর গম্বুজের অর্ধেক বিস্ফোরিত হলো। তীর বেগে ঠান্ডা বাতাস ঢুকছে ককপিটে। তবে একটা শেলও ইঞ্জিনে লাগেনি। গিরিখাতের ভেতর একটা নালার উপর রয়েছে প্লেনটা। দুই প্রাচীরের মাঝখানের ফাঁকটা এত বেশি চওড়া নয় যে শেলগুলোকে এড়াবার জন্য আঁকাবাঁকা পথ ধরে প্লেন চালাবে মুরল্যান্ড। তবে তার বদলে স্কাইকারকে ঘন ঘন উঁচু নিচু করল সে। 20 মিলিমিটার শেলগুলো টার্গেট মিস করে খাড়া পাহাড় প্রাচীরে আঘাত করছে। ধুলো আর পাথরের টুকরো বিস্ফোরিত হচ্ছে ঘন ঘন, যেন একপাল কুকুর একটা বিড়ালকে ধাওয়া করছে। ঢেউয়ের মতো উঁচু নিচু চালিয়ে স্কাইকারটাকে ক্রমশ গিরিখাতের মাথার দিকে তুলে আনছে মুরল্যান্ড। আর 200 গজ এগুলো ওরা, আরও 100 গজ। তারপর হঠাৎ 90 ডিগ্রি বাঁক নিয়ে একটা পাথরের ঢালকে পেছনে ফেলে এগিয়ে এলো স্কাইকার। সঙ্গে সঙ্গে শেল ফায়ারের ঝড়টা আড়ালে পড়ে গেল। ঢাল ঘুরে এসে ডেস্টিনি হেলিকপ্টারের পাইলটরা দেখল কালো অন্ধকারে সারি সারি পাহাড়ের ভেতর অদৃশ্য হয়ে গেছে স্কাইকার। বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা। ব্রিটিশ দূতাবাস বৃত্তাকার ডাইভে লিমাজিনগুলো আরেকটা দীর্ঘ বৃত্ত তৈরি করেছে। বলগাউন পরা সুন্দরী ললনা আর টাক্সিডো পরা সুদর্শন পুরুষরা লম্বা কালো কার থেকে নেমে উঁচু ব্রোঞ্জ ডোর দিয়ে এন্ট্রান্স হলে ঢুকছে। সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন ব্রিটিশ দূতাবাস প্রধান উইলবার অ্যামব্রোস আর তার স্ত্রী ম্যারিয়েটা অ্যামব্রোস। এই উৎসবের উপলক্ষ আনুষ্ঠানিকভাবে রানী এলিজাবেথ প্রিন্স চার্লসকে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ঘোষণায় স্বাক্ষর করেছেন। আর্জেন্টিনার এলিট সবাই আমন্ত্রিত, এসেছেনও সবাই। প্রেসিডেন্ট, জাতীয় কংগ্রেসের নেতারা, শহরের মেয়র, ফাইন্যান্সিয়ার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর রাষ্ট্রের অন্যতম সেলিব্রিটিরা। অর্কেস্ট্রার ছন্দে মোহিত হয়ে বলরুমে ঢুকছে অতিথিরা। বুফে টেবিলের বিপুল আয়োজন দেখে আনন্দে আপ্লুত না হয়ে পারছে না।
এই অনুষ্ঠানের জন্য ইংল্যান্ড থেকে নামকরা শেফদের নিয়ে আসা হয়েছে। ভোজনের এই আয়োজন তাদেরই কৃতিত্ব। বোন, বন্ধু আর বন্ধু পত্নীদের নিয়ে বিশাল হলে ঢুকছে হিউগো হারমান। উপস্থিত সবাই একবার তাকালে সহজে আর চোখ ফেরাতে পারছে না। তার দুজন বডিগার্ড গোটা দলটার উপর সারাক্ষণ কড়া নজর রাখছে। ডেস্টিনি পরিবারগুলোর ঐতিহ্য অনুসারে একই ডিজাইনের গাউন পরেছে মেয়েরা, তবে আলাদা রঙের। ব্রিটিশ দূতাবাস প্রধানের সঙ্গে কুশল বিনিময়ের পর বলরুমে ঢুকল তারা। হিউগোর সঙ্গে স্বামী ব্রাউন হাইডেন সহ বোন অ্যানাবেল রয়েছে বন্ধুপত্নী ডেরিন সিলসিয়া, বন্ধু ড্রেক স্টিভ, কুফলার উডোর, মার্ক ট্যান্ডন আর কাজিন সাসনা। সাসনা সবেমাত্র আমেরিকা থেকে ফিরেছে। বাকি সবাই নাচ শুরু করলেও সাসনাকে নিয়ে বুফেয়ে চলে গেল হিউগো। আসার পথে একবার থেমে একজন ওয়েটারের কাছ থেকে শ্যাম্পেইনের একটা গ্লাস নিল। বাছাই করে সুস্বাদু সব ডিশ থেকে খাবার সংগ্রহ করলো ওরা। নিজেদের প্লেট নিয়ে চলে এলো লাইব্রেরিতে। মেঝে থেকে সিলিং পর্যন্ত লম্বা বুককেসের পাশে খালি একটা টেবিলে বসলো। পনিরের টুকরো সহ ফর্কটা মুখে তুলতে যাবে সাসনা, হঠাৎ মাঝপথে স্থির হয়ে গেল হাতটা। চেহারায় ফুটে উঠল নিখাদ অবিশ্বাস। তার চেহারার এই পরিবর্তন দেখতে পাচ্ছে হিউগো, তবে ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালো না। তার বদলে শান্তভাবে ব্যাখ্যা পাওয়ার অপেক্ষায় রয়েছে। ব্যাখ্যাটা হেঁটে এলো দুজন মানুষের আকারে। একজন দীর্ঘদেহী সুপুরুষ, সঙ্গে রূপবতী এক নারী। কালো রেশমের মতো চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। মেরুন ব্রোকেড ভেস্ট সহ টাক্সিডো পরেছে পুরুষটি। সামনে ঝুলছে একটা গোল্ড হোয়াইট চেইন। সঙ্গিনীর পরনে কালো সিল্ক ভেলভেটের জ্যাকেট, সঙ্গে গোড়ালি পর্যন্ত নেমে আসা কালো সিল্ক গাউন, একপাশে চেরা, গলায় পেঁচানো মুক্তোর একটা মালা। সোজা এগিয়ে এসে হিউগোদের টেবিলে থামল ওরা। খুশি তো সাসনা, আবার দেখা হয়? হাসি মুখে বলল রানা। সাসনা জবাবে কিছু বলার আগেই হিউগোর দিকে ফিরল ও। তুমি নিশ্চয়ই সেই কুখ্যাত হিউগো হারমান, ইদানিং যার কুকীর্তির কথা প্রায়ই কানে আসছে। থেমে শাহানার দিকে ফিরল। এসো, ডক্টর শাহানার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। হিউগোর দৃষ্টিতে হীরের ধার রানাকে যেন কেটে কুচি কুচি করে ফেলবে। রানাকে চিনতে না পারলেও তার শিরদাঁড়ায় শিরশির করে একটা শিহরণ উঠল। ডেস্টিনি এন্টারপ্রাইজেসের বিলিয়নিয়ার চিফ এক্সিকিউটিভ অত্যন্ত সুদর্শন, তবে এই মুহূর্তে তার চোখের দৃষ্টিতে ঠান্ডা আর নগ্ন হুমকি ফুটে উঠছে। তার মধ্যে এমন একটা কাঠিন্য রয়েছে, ভেতরে যেন ভয়ানক হিংস্র একটা প্রাণী লুকোনো আছে। যদি বুঝে থাকে রানার সঙ্গিনী কে, ভান করছে চিনতে পারেনি। ভদ্রতা দেখিয়ে চেয়ার ছাড়ার লক্ষণও তার মধ্যে দেখা গেল না। যদিও আমাদের পরিচয় হয়নি, মুখটা এখনো রানার হাসি হাসি। তবু কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি চিনি। আমি চিনি না, বিশুদ্ধ ইংরেজিতে বলল হিউগো, সামান্য একটু জার্মান টান আছে। আমি রানা, মাসুদ রানা। প্রথমে কোনো প্রতিক্রিয়া হলো না। পরক্ষণে হিউগোর চোখে মুখে শত্রুতার ভাব ফুটে উঠল। তুমি মাসুদ রানা? ঠান্ডা সুরে জানতে চাইল সে। হ্যাঁ। সাসনার দিকে ফিরে হাসল রানা। আমাকে দেখে বেশ অবাক হয়েছো তুমি। হঠাৎ ওয়াশিংটন ত্যাগ করলে যে? কোত্থেকে এলে তুমি? প্রায় খেকিয়ে উঠল সাসনা। কেন, উলরিখ হারমান জাহাজ থেকে। সবিনয়ে জবাব দিল রানা। জাহাজটা ঘুরে দেখার পর ডক্টর শাহানাকে নিয়ে বুয়েনোস আইরেসে বেড়াতে চলে এসেছি। ভাবলাম এখানে একটু থেমে তোমাদেরকে হ্যালো বলে যাই। সাসনার চোখ দুটো লেজে হলে কাবাব হয়ে যেত রানা। তোমাকে আমরা মেরে ফেলতে পারতাম, বলল হিউগো। চেষ্টা করেছ, কিন্তু পারোনি। শান্ত স্বাভাবিক সুরে কথা বলছে রানা। আবার চেষ্টা না করার পরামর্শ দিচ্ছি, বিশেষ করে একটা দূতাবাসের ভেতর এত সব লোকের সামনে। কিন্তু যখন রাস্তায় বেরোবে মিস্টার রানা, তখন তোমার পা থাকবে আমার দেশে, সম্পূর্ণ অসহায়, নিজেকে রক্ষা করতে পারবে না। তোমার ধারণা ভুল হিউগো, মৃদু হাসির সঙ্গে বলল শাহানা। আসলে তোমার কোনো ধারণাই নেই কার সঙ্গে কথা বলছো তুমি। রানা এজেন্সির নাম শুনোনি? প্রাইভেট ইন্টেলিজেন্স ফার্ম, সারা দুনিয়ায় প্রোটেকশন বিক্রি করে। কি বলতে চাও? গম্ভীর হলো হিউগো। এই ভদ্রলোককে সিআইএ পর্যন্ত সালাম দেয়, ধর্ণা দেয় ব্রিটিশ সিক্রেট সার্ভিসও, বলল শাহানা। কারণ মাঝে মধ্যে ওদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে রক্ষার জন্য রানা এজেন্সির সার্ভিস দরকার হয়। এবার বুঝতে পারছো কাকে তুমি হুমকি দিচ্ছ? হিউগোর হোৎকা বডিগার্ডদের একজন সামনে এগোলো। ভাবটা রানাকে আঘাত করতে চায়, কিন্তু হঠাৎ রানার পেছন থেকে বেরিয়ে এসে লোকটার সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়ে পড়ল মুরল্যান্ড। গার্ড তার চেয়ে ইঞ্চি 10 লম্বা হবে, ওজনেও 50 পাউন্ড বেশি। চোখ গরম করে বলল,
এত ছোটখাটো শরীর নিয়ে কি করে ভাবলে আমার সঙ্গে পারবে তুমি? নিঃশব্দে গর্বের সঙ্গে হাসলো মুরল্যান্ড। যদি বলি তোমার সঙ্গী ৫-৭টা নর্দমার কীটকে এইমাত্র খতম করে এসেছি। ও ঠাট্টা করছে না, বলল রানা। সমস্যায় পড়ে গেল বডিগার্ড। বুঝতে পারছে না তার সাবধান হওয়া দরকার না ক্ষেপে ওঠা। একটা হাত তুলে অলস ভঙ্গিতে নাড়ল হিয়োগো, পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিল গার্ডকে। উলরিক হারমান থেকে পালিয়ে আসতে পারার জন্য তোমাদেরকে আমি অভিনন্দন জানাই। আমাদের সিকিউরিটি ফোর্স অযোগ্যতার পরিচয় দিয়েছে। মোটেও না, অমায়িক সুরে বলল রানা। তারা খুবই ভালো করেছে। আমরা আসলে ভাগ্যের সাহায্য পেয়েছি। রিপোর্টে চোখ বুলিয়ে ভাগ্যের তেমন কোনো ভূমিকা দেখতে পাইনি আমি। ধীর অলস ভঙ্গিতে চেয়ার ছেড়ে রানার মুখোমুখি হলো হিয়োগো হারমান। রানার চেয়ে 2 ইঞ্চি লম্বা সে আগ্রহের সঙ্গে নিচের দিকে তাকিয়ে পরখ করছে ডেস্টিনি এন্টারপ্রাইজের পাঁজরে বেঁধা বিষাক্ত কাঁটাটাকে। জলজল করছে তার নীলচে ধূসর চোখ। রানা তাকিয়ে আছে দৃষ্টিতে শান্ত চ্যালেঞ্জ নিয়ে, সেই সঙ্গে খুঁটিয়ে দেখে নিচ্ছে প্রতিপক্ষকে। আমার সঙ্গে লাগতে সে জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে তুমি মাসুদ রানা। ইতিমধ্যে নিশ্চয়ই তুমি বুঝে নিয়েছো যে দুনিয়াটাকে ৯,০০০ বছর আগেকার মতো বিশুদ্ধ আর কলুষতামুক্ত করার জন্য নিজের সমস্ত ক্ষমতা আর জীবন উৎসর্গ করেছি আমি। আমার মনে হয় একটা ছাগলও এতটা নির্বোধ হয় না। অপমানটা গ্রাহ্য না করে হিয়োগো জানতে চাইল, আজ রাতে এখানে আসার পেছনে তোমার উদ্দেশ্যটা কি? ডেস্টিনি এন্টারপ্রাইজেসের কারণে অনেক ভুগতে হয়েছে আমাকে, বলল রানা। যে লোকটা দুনিয়ার শাসক হবার ষড়যন্ত্র করেছে তাকে দেখতে এসেছি। এখন দেখার পর আমার মনে হয়েছে যে দুর্যোগটা আসবে বলে তুমি বাজি ধরেছ সেটা নাও আসতে পারে। যে ধূমকেতু দুটোর একটা আমিনিসদের নিশ্চিহ্ন করেছিল তার সঙ্গীটা যে আর কদিন পর ফিরে এসে আঘাত করবে পৃথিবীকে, এটা তুমি নিশ্চিতভাবে জানো না। কি করে জানলে গতবারের মতো এবারও মিস করবে না? নীরব আক্রোশ নিয়ে তাকিয়ে আছে হিয়োগো। তার টাকার ক্ষমতাকে ভয় পায় না এমন লোক বলতে গেলে দেখেনি সে। এই মাসুদ রানা ব্যতিক্রম।